This track was downloaded from FusionBD.com. FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল এবং আমার সাথে আছে মাসুম। অর্থাৎ বুঝতেই পারছেন শুরু হয়ে গেছে ভূত FM, haunted by Airtel। আর প্রথমেই জানিয়ে দিই যে আজকে বছরের শেষ ভূত FM। আজকের পরে আমরা নতুন বছরে আবার নতুন ভাবে ভূত FM শুরু করব এবং আজকে আমি বলেছিলাম যে বছরের শেষ ভূত FM এ একটা চমক থাকবে এবং সেই চমকটা কিন্তু রয়েই গেছে। আমরা একটু পরে সেটাতে চলে যাব। তার আগে আমি জানিয়ে দিই যে আপনারা কিন্তু ইচ্ছা করলেই আজকের এই শো যারা মিস করবেন তারা পরবর্তীতে আবারও শুনতে পারেন। সেই জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে 40 আপনার এয়ারটেল নাম্বার থেকে 4040 নাম্বারে ডায়াল করতে হবে এবং এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আপনি শুনতে পাবেন এই শোটি আরো একবার, আরো যত খুশি ততবার। এবং সেই জন্য আপনি যেটা করতে হবে 4040 নাম্বারে ডায়াল করে সিলেক্ট করতে হবে চ্যানেল 22 এবং তারপরে আপনি দেখবেন যে একের পর এক এপিসোডগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনি যদি ভূত FM এর যে টিউনটা রয়েছে সেই টিউনটা যদি কলার টিউন বা মাই টিউন করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভূত FM টিউন কোড ইজ 92125। এটা অবশ্যই মনে রাখবেন। আর আপনাকে যেটা করতে হবে ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং SMS এবং সেটা যেটার জন্য আপনাকে যেটা করতে হবে রাইট CT স্পেস 92125 এবং সেন্ড করতে হবে এটা 3123 নাম্বারে। 3123 ইজ দ্য নাম্বার। সো এখন আমরা চলে যাব সরাসরি, আমরা কিছুক্ষণের মধ্যেই সিলেটে চলে যাব এবং সিলেটে আমাদের আমি বলেছিলাম যে এয়ারটেলের আজকে যারা মানে উইনার তারা সিলেটে আমাদের সঙ্গে যাবেন। জাস্ট সিলেটে তারা এখন এই মুহূর্তে একটা জায়গায় রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলবো। তো আমরা আমাদের মনে হয় টেকনিক্যালি একটা ঝামেলা হয়েছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি আমরা, তাহলে একটা ছোট্ট ব্রেক নিয়ে দেখি যে কি অবস্থা। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। এবং আজকে যখন থেকে আমরা চিন্তা করেছিলাম যে বছরের শেষ ভূত FMটা একটু অন্যরকম করব, তখন থেকে নানা রকমের ঝামেলা শুরু হয়েছে এবং একটু আগে আমরা ঝামেলার কারণে গানে ফিরে গিয়েছিলাম। ফিরে এসছি আবারও এবং এখন আমাদের সঙ্গে রয়েছেন এয়ারটেল উইনাররা, যারা আপনারা ঘটনা পাঠিয়েছেন এবং উইন করেছেন আপনার এই কম্পিটিশনে এবং আপনারা উইনার। এবং যারা উইনার তারা এই মুহূর্তে সিলেক্ট রয়েছেন, আমরা সরাসরি তাদের সাথে কথা বলবো। আর এই মুহূর্তে আমাদের সাথে কথা বলবেন আমাদের প্রথম উইনার ফারহান। হ্যালো ফারহান। জি ভাইয়া। হ্যাঁ, কেমন আছেন? এই তো ভালো ভাইয়া। ভালো আছেন তো? স্টেটের মাঝখানে আমরা এখন। স্টেটের মাঝখানে তো কেমন লাগছে আজকে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, অনেক এনজয় করছি। কিন্তু মানে আপনি যে উইন করতে পেরেছেন, আপনি যে সিলেক্টেড হয়েছেন, প্রথম হয়েছেন, এই জন্য আপনার কেমন লেগেছে? এই জন্য অনেক ধন্যবাদ, মানে বিশেষ করে ভূত FM কে প্লাস এয়ারটেল কে এবং আমাদের সাথে যারা আছেন এবং আপনাকে সবাইকে অনেক ধন্যবাদ। আমরা অনেক মানে এনজয় করতেছি। আচ্ছা, আমরা একটু শুরু থেকে আসি, যে ঢাকা থেকে রওনা দিয়েছেন কখন, পৌঁছেছেন কখন? সরি ভাই, ঢাকা থেকে কখন রওনা দিলেন সিলেটের উদ্দেশ্যে, তারপরে পৌঁছালেন কোনো ঝামেলা ছাড়া নাকি ঝামেলা নিয়ে, সেটা একটু বলেন। আচ্ছা, ঢাকা থেকে তো আমরা প্রায় 11:30টার দিকে এরকম একটা টাইমে রওনা হই গুলশান থেকে। তো দেন আমরা যখন মানে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট আসার পরে যে পথটা ছিল সেখানে মানে আমাদের ঠিক সন্ধ্যা হয়ে যায়। তখন মানে আমরা লাঞ্চ করার পরে একটু বেশি সময় আমাদের একটু কেটে যায়। তো দেন আমরা যখন সন্ধ্যার দিকে আমাদের
গাড়িটা হঠাৎ করে মানে ব্রাহ্মণবাড়ি থেকে সিলেট যাওয়ার পরে যে রাস্তাটা সেখানে হঠাৎ করে গাড়িটা ঝাঁকুনি দেয় এবং আমাদের টায়ারটা মানে ব্লাস্ট হয়ে যায়। আচ্ছা। তো তারপরে এবং আমাদের এই টায়ার ঠিক করতে বেশি করে 10 থেকে 15 মিনিট লাগার কথা ছিল, কিন্তু সেটা মানে আমাদের প্রায় 1 আওয়ার্সের উপরে সময় লেগে যায়। মানে আমরা জাস্ট সবকিছু সেট করি এবং সাথে সাথে নষ্ট হয়ে যায়, মানে কোনো কাজ ঠিক মতো এগোচ্ছিল না, মানে কাজটা যখনই করতে যাই তখন আমরা পিছিয়ে পড়ি। তো এইরকম একটা সিচুয়েশন ফেস করতে করতে এবং শেষ পর্যন্ত আবার অনেক কষ্টে এবং অনেক সময় লাগিয়ে শেষ পর্যন্ত সিলেটে আসলাম। ওকে, সো মানে শেষ পর্যন্ত আপনারা পৌঁছাতে পেরেছেন। আপনাদের সঙ্গে কে কে আছেন এখন? আমরা একে একে সবার নাম শুনি একটু, না যারা উইনার আর কি। হ্যাঁ, আমাদের সাথে এই তো আমার সাথে আছেন ফুয়াদ ভাই, তারপরে দেবাশিস, তারপরে অন্তু, হ্যাঁ ফয়সাল, তারপরে সবুজ ভাই, এই তো এরাই আমরা সবাই একসাথে। আচ্ছা, আমরা একে একে সবার সাথে একটু করে কথা বলি, অল্প অল্প। অবশ্যই আমি তাহলে এখন ফার্স্ট পাস করতেছি। ঠিক আছে, ওকে। হ্যালো। হ্যাঁ জি, আপনার নাম বলুন। ভাইয়া আমি দেবাশিস বলছিলাম। দেবাশিস বলছেন। দেবাশিস, আপনি কি ঢাকার না সিলেটের? হ্যাঁ ভাই, আমি ঢাকায় উত্তরাতে থাকি। উত্তরাতে থাকেন। কেমন লাগছে আজকে এই যে সিলেটে যেতে পেরেছেন ভূত এফএম এর মাধ্যমে, কেমন লাগছে? ভাইয়া আমরা তো অনেক এনজয় করছি, এই জন্য এয়ারটেল রেডিও 40 ভূত এফএম এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আমি তারপরে আপনার পাশে যিনি আছেন তাকে ফোনটা দিন। আচ্ছা, হ্যালো রাসেল ভাইয়া। হ্যাঁ, নাম বলেন আপনার। জি, আমি ফুয়াদ বলছি। হ্যাঁ, কেমন লাগছে? মাঝবাগ থেকে। হ্যাঁ, খুব মানে উইয়ার্ড একটা জায়গা এবং মানে সো হরেবল প্লেস। আচ্ছা, এটা আমরা পরে শুনবো, তারপরে আপনার পাশের জনকে দেন। হ্যাঁ, শিওর। আর এটা মানে খুবই, হ্যাঁ, আপনি আপনার পরের জনকে একটু ফোনটা পাস করেন। জি। আচ্ছা, হ্যালো। জি, আপনার নাম বলুন। হ্যালো। হ্যাঁ রাসেল ভাই, আমি ফয়সাল আহমেদ। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আপনি সিলেটেই থাকেন। সিলেট থেকে উইন করেছেন, রাইট? হ্যাঁ। ওকে, সো কেমন লাগছে আজকে থাকতে পেরে ভূত এফএম টিমের সাথে? আজকে এই সিলেটে আসে আমি অনেক খুশি। ওকে, সো আপনার সঙ্গে আর কেউ আছেন? আমরা এখন যে প্লেসে আছি, তো এটা হচ্ছে লাখাতুরা চা বাগান। বিদুর যে কাহিনীটা আমরা এফএম এ সবাই শুনেছিলাম, তো এই চা বাগানে এই কাহিনীটা হয়েছিল। রাইট, আমরা জুজুর কাহিনী শুনেছিলাম এবং সেটা এই চা বাগানেই ঘটেছিল, রাইট? হ্যাঁ। আচ্ছা, সো আমরা চা বাগানের ঘটনায় পরে আসবো। আপনার সঙ্গে আর কেউ আছেন? জি, তাকে দিন। হ্যালো। জি, কে বলছেন? নামটা বলুন। আমার নাম মোহাম্মদ শহীদুল আলম। জি, বাসা? আমি আম্বরখানা বড় বাজারে আছি। আচ্ছা, সো এই হচ্ছে ঘটনা। তো আমরা আপনাদের কাছে আবারও ফিরে আসবো। মাঝখানে আমরা আমাদের স্টুডিওতে যারা আছে তাদের সাথে কথা বলতে হবে। সো আপনারা থাকেন এবং ভালোভাবে দেখতে থাকেন যে কি ঘটছে চারপাশে, এবং সেটা আমাদেরকে জানান। আমরা একটু পরে আপনাদের কাছে আবারও চলে আসবো এবং আপনাদের এক্সপেরিয়েন্স গুলো যা যা হচ্ছে সেখানে, সেগুলো আপনারা আমাদের যারা আজকে শ্রোতা আছেন, যারা লিসনার রয়েছেন, তাদের সাথে আপনারা শেয়ার করবেন। সেই পর্যন্ত আপনাদেরকে টাটা। আমরা এখনো ফিরে আসছি আবারও স্টুডিওতে। অলরাইট, সো বুঝতেই পারছেন যে অনেকেই আজকে গেছেন সিলেটের একটা টি স্টেটে এবং সেখানে তারা রয়েছেন এবং তারা সেখান থেকে আমাদের সাথে কথা বলছেন, এবং যেই টি স্টেটটা সিলেক্টেড হয়েছে সেই টি স্টেটটাতেই সেই ঘটনা, যে ঘটনাটা আপনারা জুজুর ঘটনা বলে জানেন, যেটা কিনা আমরা ওই দিনই বলেছিলাম যে ঠিক ইন্ডিয়াতে ঘটেছিল একইভাবে একই রকম ঘটনা বাংলাদেশেও ঘটেছিল, সেই টি স্টেটে রয়েছে এখন। আমরা একটু পরে টি স্টেটের নাম টাম সবকিছু জানিয়ে দেবো আপনাদেরকে। আরো একজন উইনার রয়েছেন আমাদের সঙ্গে, তিনি আজকে সেখানে জয়েন করেননি, বাট আমাদের সাথে স্টুডিওতে জয়েন করেছেন এবং আমি বলেছিলাম যে তিনি আমাদের সঙ্গে থাকবেন। কেমন লাগছে আপনার? হ্যালো, আমি তাইফুজ্জামান রাজিন। আমার ফিলিংস তো মানে খুবই ভালো। ওকে, ফাইন। তো আমরা এখন ছোট্ট একটা ঘটনায় চলে যাব এবং সেই ঘটনাটা আমার কাছে রয়েছে, আমি একটু পড়ি সেই ঘটনাটা। সেটা আমাদের একজন লিসনার আমাদেরকে পাঠিয়েছেন যে ভূত এফএম এর সেকেন্ড এপিসোড থেকে আমি নিয়মিত শ্রোতা। আমি চিটাগং এর শিপিং লাইনের ম্যানেজার হিসেবে কাজ করছি এবং আমার দেশের বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলার পালপাড়া গ্রামে, এবং আমি যে ঘটনাটা বলছি সেটা আমার গ্রামের এক ট্রাক ড্রাইভারের মুখ থেকে শোনা। তার নাম বাবুল এবং তিনি এখন জীবিত আছেন। এই ঘটনাটা তার বাস্তব এক্সপেরিয়েন্স।
সো আমি সেই বাবুল ভাইয়ের ঘটনাটা আমি বলছি। আমি জানি না যে আপনাদের কতটুকু বিশ্বাস হবে, আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে এই ঘটনাটা। শুনে দেখুন, ঘটনাটা 1986 কি 87 সালের। আমি বাবুল ভাইয়ের যেভাবে আমাকে বলেছিলেন সেইভাবেই বলছি। আমি তখন ট্রাকের হেল্পার। একদিন আমি ও আমার ট্রাকের ড্রাইভার কালু ট্রাক নিয়ে চিটাগং থেকে কক্সবাজার ভাড়া নিয়ে গেলাম। কক্সবাজার শহরে মাল আনলোড করে খালি ট্রাক নিয়ে আমরা চিটাগংয়ে ফিরছিলাম। পথে আমিরাবাদ নামের একটা জায়গায় পৌঁছালে কিছু লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদের ট্রাক থামানোর জন্য সংকেত দেয়। আমরা গাড়ি থামালাম এবং তারা বলল, ভাই, আমরা একটা দাওয়াতে আসছিলাম, আমাদের সাথে একজন লোক মারা গেছে, আমাদের বাড়ি কক্সবাজারের রামুর 2 কিলোমিটার আগে, ওখানে নিয়ে চলেন, আমরা ভাড়া দিয়ে দেব ঠিক মতন। তারা 3000 টাকা ভাড়া দিতে চাইল। এখানে বলে রাখা দরকার যে 2 রকমের ভাড়া নেওয়া নিষেধ ছিল মালিকের। 1 মাদক, 2 লাশ। আমার ড্রাইভার কালু মালিকের নিষেধের কথা স্মরণ করিয়ে দিলাম আমি, এবং লাশের ভাড়া নিতে নিষেধ করলাম। বললাম যে মালিক জানলে চাকরি যাবে। কিন্তু কালু ড্রাইভার বলল যে 3000 টাকা ভাড়া, 2 জন 50-50 নেব, মালিক জানবে না। কিছু জিজ্ঞেস করলেও বলবো যে পথে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। আমি শেষ পর্যন্ত কালু ড্রাইভারের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। লাশের সাথে 4 জন লোক উঠল ট্রাকের পেছনের বডিতে। রামুর 2 কিলোমিটার আগে, জায়গাটার নাম আমার মনে নাই, যেখানে লোকগুলোর বাড়ি, এবং তার 1 কিলোমিটার আগে একটা ছোট বাজারে পৌঁছানোর পর লাশের সাথে থাকা লোকগুলো গাড়ি থামাতে বলল। তখন এশার নামাজের আজান হচ্ছিল। লাশের জন্য কাফনের কাপড় এবং আনুষঙ্গিক জিনিস কিনবে বলে তারা 4 জন নেমে বাজারের ভেতর ঢুকলো। ড্রাইভার কালু এই ফাঁকে 1 কাপ চা খাবে বলে নেমে রাস্তার ওপারে গেল। গাড়িতে আমি একা বসে রইলাম। পেছনে লাশ রেখে আমার সামনে বসে থাকতে খুব অস্বস্তি হচ্ছিল। হঠাৎ গাড়িটা প্রচন্ড জোরে কেঁপে উঠল। গাড়ি দাঁড়ানো অবস্থায় যদি একটা বিড়ালও ওঠে, ড্রাইভার বা হেল্পার সেটা বুঝতে পারে। আমি খুব ভয় পেলাম, কিন্তু পেছনে ফিরলাম না। ড্রাইভার কালুকে দেখতে পাচ্ছিলাম রাস্তার অপর পারে দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়ে সে চা খাচ্ছিল। কিন্তু আমার নড়ার শক্তি রইল না, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। কিছুক্ষণের মধ্যে লাশের সাথে থাকা 4 জন লোক কাফনের কাপড় ও অন্যান্য জিনিস নিয়ে এসে পেছনে উঠল এবং দেখল গাড়িতে লাশ নেই। তাদের চিৎকার চেঁচামেচিতে বাজারের লোকজন এসে জড়ো হলো। সবাই লাশ খুঁজতে লাগলো, কিন্তু লাশ তো আর পাওয়া যায় না। কেউ একজন একটা 2 ব্যাটারির লাইট এনে কৌতূহল বসে আশেপাশের বড় গাছগুলোর দিকে লাইট মেরে দেখতে লাগলো। হঠাৎ একটা বিশাল গাছের একদম ভি শেপ টাইপের একটা গাছ, সেই গাছের ডালের মাঝখানে লাশটা দেখা গেল। মনে হলো কেউ খুব সযত্নে ব্যালেন্স করে সেই লাশটাকে ওখানে রেখে দিয়েছে। গাছের মধ্যে লাশটা লম্বালম্বি ভাবে শোয়ানো ছিল। এই ভয়াবহ দৃশ্য দেখে বাজারের অধিকাংশ লোক বাজার ছেড়ে ভয়ে চলে গেল। অল্প কিছু সাহসী লোক রয়ে গেল। বাজারের মসজিদের ইমাম সাহেবকে খবর দিয়ে আনা হলো। ড্রাইভার কালু খুব সাহসী লোক ছিল। সে নিজেই গাছে উঠে লাশ নামানোর কথা বলল, কিন্তু ইমাম সাহেব নিষেধ করলেন। ইমাম সাহেব আরো 2-3 জন হুজুরকে খবর দিয়ে আনলেন। যে গাছে লাশটা ছিল সেই গাছের নিচে ইমাম সাহেব ও বাকি হুজুররা দোয়া দুরুদ পড়তে লাগলেন। অনেকক্ষণ দোয়া দুরুদ পড়ার পর হঠাৎ গাছে প্রচন্ড ঝড় শুরু হলো। একসময় ঝড় থেমে গেল এবং আস্তে আস্তে লাশটা মনে হলো যে শূন্যে ভাসতে ভাসতে নিচে নেমে আসলো। ইমাম সাহেব কিছু দোয়া দুরুদ পড়ে লাশের ওপর পানি ছিটিয়ে দিলেন। তারপর লাশটাকে ট্রাকে উঠানো হলো এবং ইমাম সাহেব লাশের চারদিকে 4টা তাবিজ বেঁধে দিলেন এবং বললেন, আল্লাহর নাম নিয়ে জিকির করতে করতে যেতে হবে, 1 মুহূর্তের জন্য জিকির বন্ধ করা যাবে না। এরপর আমরা ওযু করে আল্লাহর নাম নিয়ে জিকির করতে করতে ঘটনাস্থলে পৌঁছালাম। পথে আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল ঘটনা।
এবং এরকম আজব অনেক ঘটনাই আপনারও জানা আছে নিশ্চয়ই, এবং সেই ঘটনাগুলো আপনিও আমাদের কাছে SMS করে জানাতে পারেন। আপনার এয়ারটেল নাম্বার থেকে আমাদের SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা ইমেইল করতে চান তারা লিখুন bhootfm@radiofurti.fm অ্যাড্রেসে, which is BHOOTFM@radioforti.fm। এখানে আপনারা ইচ্ছা করলে ইমেল পাঠাতে পারেন এবং ইমেলের সাথে অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার অবশ্যই লিখতে ভুলবেন না। আর সে সাথে আমাদের স্টুডিওতে অনেক গেস্ট রয়েছেন আজকে, তাদের কাছ থেকে আমরা এক এক এক্সপিরিয়েন্স শুনবো। আমি একটু অন্যরকম ঘটনা দিয়ে আজকে শুরু করি। আমি আগে আপনার কাছে যাই। আপনার নাম সুমন, রাইট? সুমন ভাই, আপনি কোন ঘটনাটা বলতে চান? হ্যালো লিসেনার, আমি সুমন। গত মঙ্গলবারে একটা ঘটনা ঘটেছিল আপনার। আচ্ছা, সেটা দিয়ে শুরু করতেছি। জি বলুন। তো গত মঙ্গলবার শেষ রাতের দিকে একটা ঘটনা ঘটছে। জাস্ট এরকম একটা ঘটনা আমার জীবনে এর আগেও ঘটছে। তখন ক্লাস 3-তে পড়ি। তো প্রায় কাছাকাছি একটা ঘটনা গত মঙ্গলবার রাতে আমি দেখছি। তো সেটা হলো শেষ রাতের দিকে হঠাৎ রুমটা প্রচন্ড গরম হয়ে যায় আর কি। তো আমি প্রচন্ড পরিমাণে ঘামতেছিলাম। তো হঠাৎ করে দেখি যে হঠাৎ করে আমার চোখটা জানলার দিকে চলে যায়। আচ্ছা। তো জানলার দিকে যাওয়ার পর দেখতেছি যে একটা শেপ, শ্যাডো প্রকৃতির একটা শেপ, জাস্ট যেভাবে মানুষ যোগাসন করলে যেভাবে হয় ওইরকম একটা শেপ জানলা থেকে আমার জানলার ভিতর থেকে ঘরের ভিতরে আসতেছে আস্তে আস্তে। তো আস্তে আস্তে ওইটা পুরো ভাসমান অবস্থা ছিল, একদম যোগাসন যেভাবে মানুষ বসে জাস্ট ওই রকমই ভাসমান অবস্থায় ও আস্তে আস্তে ভাসমান অবস্থায় ও সরে আসতেছিল। সরে আসার পরে যে ঘরের ভিতরে যে শোকেস ছিল, তো ওই শোকেসের উপরে চলে যায়। তো শোকেসের উপরে যোগাসন অবস্থায় বসেছিল। তো আমি এটা দেখতেছি প্রায় 30 থেকে 35 সেকেন্ড, তারও বেশি হবে আর কি। তো দেখতে দেখতে মনে হচ্ছে যে নিচ থেকে আস্তে আস্তে ভেনিশ হয়ে যাচ্ছে আর কি। তো এরকম ভেনিশ হতে তো একটা পর্যায়ে আর কি শ্যাডোটা চলে যায়। তো আমি ওইটা দেখার পরে বাকি যে রাতটা ছিল, আমি বাকি রাতটা আর কি ঘুমাতে পারিনি ওই জিনিসটা দেখার পরে। তো ওই জিনিসটা আমি আর পরের দিন কাউকে শেয়ার করিনি। জাস্ট 2 দিন পরে আমি আমার ওয়াইফকে বলছি যে আমি এরকম একটা ব্যাপার দেখছি, যে যা আমি এর আগে একদিন গত 16 ডিসেম্বর আসছিলাম। তো আমার ওই রুমে এর আগে একটা প্রবলেম হয়েছিল যেটা আমি শেয়ার করছি। তো এই ছিল আমার ঘটনা। ওকে, ফাইন। এবং সেটা যেটা শেয়ার করেছিলেন সেটা হচ্ছে আপনার ওয়াইফ বাসায় ছিলেন না, কিন্তু আপনি আপনার ওয়াইফকে বাসায় দেখেছিলেন যে বিছানায় তিনি শুয়ে আছেন। অলরাইট, আমরা কিছু SMS পড়বো এবং আমাকে লিখেছেন যে ফেক ভূত ফ্রম সিলেট, এবং তিনি এবং তার মামা একসঙ্গে ভূত FM শুনছেন। জান্নাত লালমাটিয়া থেকে লিখেছেন, ভাইয়া জুজু স্টোরিটা কি রিপিট করা যাবে? আমরা চেষ্টা করবো যে আপনারা যে সমস্ত স্টোরিগুলো বা যে সমস্ত ঘটনাগুলো আপনারা বারবার শুনতে চান সে সমস্ত ঘটনাগুলো আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দিন, এবং ইমেইলের মাধ্যমে জানিয়ে দিয়ে আমরা তাহলে সরাসরি আপনাদের কাছ থেকে সেই ঘটনাগুলো আমরা আবার রিপিট করার চেষ্টা করবো। ইমরান রাসেল আমাকে লিখেছেন, প্লিজ জুজুর ঘটনাটা বলেন। আরে বাবা, জুজুর ঘটনা দেখছি অনেক ফ্যান, সো আমরা চেষ্টা করবো জুজুর ঘটনাটা আরেকবার রিপিট করার। ইমা খুলনা থেকে লিখেছেন যে আজকের ঘটনাগুলো খুব সুন্দর লাগছে। ঘটনা মাত্র 1-2টা হয়েছে ভাইয়া, এখনো তো অনেক ঘটনা পড়েই আছে। অ্যাপ্লাইড ভূত লিখেছেন ফ্রম অ্যাপ্লাইড ফিজিক্স থেকে। আচ্ছা, অলরাইট, আমি দেখছি। আর আপনারা জুজুর ঘটনা কিন্তু এম রেডিওর মাধ্যমে শুনতে পারেন। এয়ারটেল এম রেডিওর ঘটনা আপনারা জানেন নিশ্চয়ই যে 4040 ডায়াল করে চ্যানেল 22 সিলেক্ট করতে হবে, এবং সেখান থেকে আপনারা ইচ্ছা করলে জুজুর ঘটনাটা শুনতে পারবেন। এবং দ্যাট ওয়াজ আওয়ার সেকেন্ড এপিসোড। গফফার এবং শামীম আমাদের লিখেছেন উত্তরা থেকে, এবং তিনি বলছেন, কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। শুভ্র লিখেছেন, আমি পটুয়াখালী থাকি। ভাইয়া আজকে কখন ভূত FM হবে? হচ্ছে ভূত FM, এখন হচ্ছে, আপনি শুনছেন না, মিস করছেন। হোসাইন আমাকে লিখেছেন, এবং আমাকে লিখেছেন মধুর বাবা বিয়ানি বাজার থেকে। অর্ণব 007 আমাদেরকে লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। আমরা এখনো নিউ ইয়ার থেকে খুব বেশি দূরে নাই। নয়ন বসুন্ধরা থেকে লিখেছেন যে আমার কাছে কিছু ট্রু ঘটনা আছে যা আমি শেয়ার করতে চাই। bhootfm@radiofurti.fm ইজ দ্য ইমেল অ্যাড্রেস। সো আপনি এই ইমেল অ্যাড্রেসে আপনার ঘটনাগুলো আমাদেরকে লিখে পাঠাতে পারেন। হালিম মানিকগঞ্জ থেকে লিখেছেন যে আমি এই প্রথম SMS করলাম। আচ্ছা, তিনি আমাকে লিখেছেন যে যেভাবে লিখেছেন তমাকে,
আসলে হবে তোমাকে। তো তোমাকে এই প্রথম SMS করলাম দেখে আমি মানে একটু ঘাবড়ে গেছিলাম আর কি। মহীশূর সিলেট থেকে লিখেছেন, আমি আর আমার ছোট ভাই মিজান তারা সবাই একসঙ্গে মুড়ি চানাচুর চাটনি এই সমস্ত খাচ্ছেন এবং ভূত এফএম শুনছেন। সবকিছু মিলে আছে। চাটনির মধ্যে তেঁতুল যদি একটু মিক্স করা থাকে তাহলে খুব ভালো হবে, ভূত এফএম শোনার সময় জমবে ভালো। চিটাগং থেকে শাফিন লিখেছেন, ভাই ভূত এফএম খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। শাউন লিখেছেন ফ্রম সিলেট। ফেসবুক ভূত আমাদের লিখেছেন নাখালপাড়া থেকে, আই লাভ ভূত এফএম। সাজু লিখেছেন সিলেট থেকে, সিলেট লামাপাড়া থেকে, ভাইয়া খুব ভয় করছে। আপনাদের সিলেটে আজকে ঘটনা ঘটছে, সুতরাং সিলেট থেকে আমি অনেক বেশি SMS এবং আপনাদের এক্সপেরিয়েন্স আশা করব। আমি আশা করব যে এবার আপনারা যেরকম SMS পাঠাবেন সেই সাথে সিলেট থেকে প্রচুর ইমেইলে আমাদের ইমেইল ইনবক্স ভরে যাবে। আমাদেরকে এছাড়াও জিতু SMS করেছেন, আজকে তার বার্থডে, প্লিজ উইশ করতে বলেছেন। আপনাকে আপনার জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। সারা বছর ভূত এফএমের সাথে থেকে অনেক অনেক বেশি ভয় পান, সেটাই আশা করব। প্রাপ্তি লিখেছেন, আমি মা এবং বাবা একসাথে ভূত এফএম শুনছি। ওকে, সো আমরা আরেকটা অন্যরকম ঘটনায় যাব। তার আগে যদি আমাকে মাসুম ইশারা করে তাহলে আমাকে একটা ছোট্ট ব্রেক নিতে হবে। সো আমরা একটা ব্রেকে যাব, মাসুম ইশারা করেছে। এন্ড আফটার দ্য ব্রেক আমরা আবারও ফিরে আসবো। সো সেই পর্যন্ত স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Haunted by Airtel. রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আজকে স্পেশাল একটা শো চলছে, কারণ আজকে ভূত এফএমটা অনেক অনেক বেশি স্পেশাল। আজকে এয়ারটেল উইনার যারা হয়েছেন তারা গেছেন সিলেটে এবং সিলেটে বসে তারা দেখছেন একটা হন্টেড প্লেসে যেখানে জুজুর ঘটনাটা ঘটেছিল। সেই জায়গায় বসে বসে তারা দেখছেন যে কোনো কিছু ঘটে কিনা এবং তারা আমাদের সঙ্গেই থাকবেন এবং আশা করবো আপনারা আমাদের সঙ্গে থাকেন। এবং তাদেরকে যদি কোনো কোয়েশ্চেন করতে চান তাহলে আমাদেরকে SMS পাঠাতে পারেন আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। লিখুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাবো একটা ঘটনায় এবং তারপরে আপনাদেরকে আবারও নিয়ে যাবো সিলেটে। আপু, আমি আপনার কাছে আসবো, মাইক্রোফোন আছে? আচ্ছা, আপনার লাইফে আপনি বলছিলেন যে খুব অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটে, যেগুলো ঠিক আসলে আপনি ঠিক প্যারানর্মাল বলবেন কিনা জানি না, বাট কিছু একটা ঘটে। তো আপনি আগে আপনার নাম এবং পরিচয় জানিয়ে। হ্যালো লিসনার্স, আমি ডরিন বলছি। আমি কি বলবো? আপনার সঙ্গে আছেন আপনার হাজবেন্ড, তার সাথে ওইটা ইনউইটি হ্যালো বলুন। হ্যাঁ, হ্যালো এভরিবডি, আমার নাম রাশেদ, আমি হাজবেন্ড অফ ডরিন। ওকে, বাকিটা তার মুখ থেকে শুনে। ওকে, সো ডরিন, লেটস গো। আমার সাথে যে ঘটনাটা ঘটে সেটা প্যারানর্মাল বা কি বলবো আমি জানি না, জাস্ট আমার সাথে হয়। আমি সেই বিষয়টি রাসেল ভাইকে লিখেছিলাম। আমার সাথে সর্বপ্রথম এই বিষয়টি হয়েছিল 2004 সালে। আচ্ছা, 2004 সালের অগস্টের দিকে একদিন সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর থেকে আমার খুব অস্থির লাগতে থাকে, যেন কিছু একটা খুব খারাপ হবে, খুব খারাপ হতে যাবে এই ধরনের বিষয়। কিন্তু আমি পুরো বিষয়টাকে আমি ইগনোর করে আমি ভার্সিটিতে চলে যাই। ভার্সিটিতে আমি ফার্স্ট ক্লাস করার পরই আমার যেটা মনে হতে থাকে যে করেই হোক আমাকে আজকে আমার মার সাথে দেখা করতেই হবে। আমার মা চিটাঙ্গে চলে যাচ্ছিলেন, 2 দিন পরেই তার ফেরার কথা এবং ব্যাপারটা কোনো ইমার্জেন্সি ছিল না, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমার যেভাবেই হোক আমার মার সাথে দেখা করতেই হবে। এবং বিকেলে ট্রেন ছিল। আমি সত্যি কথা বলতে বিষয়টাকে পাতলা না দিয়ে অনেকটা সময় ভার্সিটিতে কাটাবার চেষ্টা করেছি, কিন্তু তারপর 1টার দিকে আমি বাধ্য হয়ে, যেহেতু আমি আর পারছিলাম না অস্থিরতায়, আমি আমার মার সাথে দেখা করতে উত্তরাতে চলে যাই, কারণ সেখানে ট্রেন স্টেশন থেকে সে উঠবে। আমি যতক্ষণে বাসায় পৌঁছি ততক্ষণে অলরেডি মা গাড়িতে উঠে গেছেন, রেল স্টেশনে চলে যাবেন এই অবস্থাতে। আচ্ছা, আমি যখন বাসে করে আসছিলাম তখন আমার মধ্যে খুব স্ট্রং একটা ফিলিং আসলো যে আজকে আমার কেউ একজন মারা যাবেন এবং চিটাঙ্গে তিনি মারা যাবেন এবং এই কারণে আমার মা অনেকদিন বাসায় ফিরবেন না। ব্যাপারটা আমার কাছে এতটাই অদ্ভুত লাগলো যে আমি তো এটা কোনো ব্যাখ্যা নেই, আমি জাস্ট এভাবে নিজেকে ব্যাখ্যা করলাম যে আম্মু হয়তো চিটাঙ্গে যাচ্ছে, আমি আমার মাকে মিস করবো, এই জন্যই হয়তো আমার এই ধরনের একটা বিষয় হচ্ছে। এবং
আমার মা নিজেই অবাক হয়ে গেছেন যে আমি তাকে ট্রেন স্টেশনে সি অফ করতে এসেছি। কারণ আমাদের বাসায় মাসে 2 মাসে সবসময় এইভাবে যাওয়া হয়, এটা কোনো নতুন ঘটনা না। কিন্তু যখন ট্রেনটা চলে যাচ্ছে তখন আমি স্টেশনে দাঁড়িয়ে কাঁদছি, কারণ হচ্ছে আমি ফিল করছি যে আম্মু চলে যাচ্ছে অনেক দূর আমার কাছ থেকে এবং আমি আমার মাকে দেখতে পাবো না, এবং ঘন্টা 2-এর মধ্যে আমার কাছে নিউজটা আসবে। আচ্ছা। এবং যেটা হলো যে সত্যি কথা, আমি স্টেশন থেকে বাসায় গেছি এক্স্যাক্টলি 7টার সময়। আমাকে চিটাং থেকে ফোন করে আমার মামা বললো যে আমার নানা মারা গেছেন। আচ্ছা। এবং আমার নানি সাথে সাথে খুবই অসুস্থ হয়ে গেছেন এবং আমার মা প্রায় 1 মাসের মতো আসলেই ঢাকায় ফিরতে পারেননি। ওকে। এটাকে ফ্লুক বলা যায়, কারণ হচ্ছে এরপরে অনেকদিন আমার সাথে এই ধরনের ঘটনা হয়নি। নেক্সট টাইম এটা যখন হলো, এটা 2010-এ হলো আমার শ্বশুর আব্বাকে নিয়ে। আমার শ্বশুর আব্বা উনি বেশ অসুস্থ ছিলেন, তাকে আমরা 2009 থেকে আমরা তাকে নিয়ে বেশ কয়েকবার হসপিটাল ইন অ্যান্ড আউট হয়েছে। এমন অবস্থা গেছে যে অবস্থাতে ডাক্তাররা আমাদেরকে বলে ফেলেছেন যে আপনারা দোয়া করেন, কারণ ওনার বাঁচার কোনো আশা দেখছি না। কিন্তু আমার সবসময় কেমন জানি মনে হতো যে বাবা এবার ভালো হয়ে যাবেন, এবং আল্লাহর মতে প্রতিবারই বাবা ভালো হয়ে ফিরে এসেছেন। কিন্তু 2010 সালে যেদিন বাবা ভর্তি হলেন হসপিটালে, সেদিন আমি যখন ওনার বেডের পাশে যেয়ে দাঁড়ালাম, তখন আমার ভেতরে একদম স্ট্রং একটা ফিলিং এসছে। এটা কেউ বলেছে বলবো কি, এটা তো আমাকে আর কে বলবে, ভেতরে একটা স্ট্রং ফিলিং আসলো যে এবারই শেষবার, এরপর আর কখনোই বাবাকে নিয়ে আমার হসপিটাল আসতে হবে না। আচ্ছা। কারণ বাবা মারা যাবেন। আমি এই মুহূর্তে বলে বুঝাতে পারবো না যে হাউ আই ফেল, বিকজ আই ফেল লাইক এ ফ্রিক। কারণ আমি বাবাকে অসম্ভব ভালোবাসতাম, অসম্ভব পছন্দ করতাম। সে জায়গায় পিতৃতুল্য একজন মানুষের বিছানার পাশে দাঁড়িয়ে যখন ভেতরের ফিলিংসটা আসে যে তিনি বাঁচবেন না, খুবই একটা ভয়াবহ ব্যাপার হয়। এবং আমি প্রতিটা দিন বাবার কাছে হসপিটালে গেছি, আমি একই ফিলিং পেয়েছি। এবং যেদিন বাবা মারা যাবেন সেদিন সকালে যখন আমি হসপিটালের সিঁড়িতেই পা রেখেছি, সেদিন আমার ভেতর থেকে এসছে যে আজকেই শেষ দিন, আর কয়েক ঘন্টার ব্যাপার, এরপরে সব শেষ। আমি যে কটা ঘন্টা ওখানে ছিলাম, সে কটা ঘন্টা আমি যতভাবেই মন থেকে এটা তাড়াতে চেষ্টা করেছি, ওটা কোনোভাবেই যায়নি। যতবার বাবার বিছানার পাশে গেছি ততবার ফিলিংসটা আরো স্ট্রংলি ব্যাক করেছে। এবং ইনফ্যাক্ট শেষবার যখন আমি বাবার বিছানার পাশে গেলাম, তখনও উনি ডাক্তারদের মতে উনি বেঁচে আছেন। তখন আমার ভেতর থেকে আসলো বেশি না, 1-2 ঘন্টার ব্যাপার। এবং সত্যি কথা, 1-2 ঘন্টার মধ্যে ডাক্তার আমাদেরকে জানালেন যে উনি ক্লিনিক্যালি ডেড, এবং তার কিছুক্ষণ পরেই তো তাকে উনি মারাই গেলেন। এই এক্সপেরিয়েন্স, মানে এই ব্যাপারগুলো খুবই উইয়ার্ড আসলে, মানে এই যে চিন্তাগুলো আসে মাথার মধ্যে, এবং সেটা আবার যখন মিলেও যায় তখন খুব খারাপ লাগারই কথা আসলে। হ্যাঁ, এবং এটা তো আরো আমার নিজের বাবার সাথে আমার হয়েছে। সেটাই, আমরা সেই ঘটনাটা একটু পরে শুনবো। মাঝখান থেকে আমরা একটু সিলেট থেকে ঘুরে আসি এবং তারপরে আমরা আবারও শুনবো আপনার ঘটনা। সো আমরা সিলেটে এখন নিশ্চয়ই আছি মাসুম ভাই। সো আমরা চলে যাচ্ছি সিলেটে আবারও ফারহানের কাছে। হ্যালো। হ্যাঁ ভাইয়া, ফারহান। হ্যাঁ, আচ্ছা, আপনারা তো ওখানে পৌঁছেছেন এবং অলরেডি আপনারা ওখানে বেশ কিছুক্ষণ স্টে করেছেন, তো সন্ধ্যা তো মনে হয় একটু তাড়াতাড়ি নেমেছে ওখানে, না? হ্যালো। হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? না ভাই, শুনতে পাচ্ছি না, একটু প্লিজ আবার। আচ্ছা, আপনার ওইখানে কি অবস্থা এখন? এখন ভাই এখানে আশেপাশে কুয়াশা দিয়ে একদম ভরা, মানে আমরা কিছুই দেখতে পারতেছি না। কিন্তু আমরা বেশ কিছু মানে ছোট ছোট চা বাগান যেগুলো, সেগুলো হেঁটে হেঁটে মানে দেখছি। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়েছে, হঠাৎ করে মনে হয় যে মানে কুয়াশার মধ্যে দিয়ে কেউ মানে পার দিয়ে চলে গেলে যেরকম একটা ফিলিংস হয়, এরকম কিছু ফিলিংস হয়েছে। এর বেশি আমরা কিছু এখানে এখনো মানে দেখতে পারিনি কিছু। কিন্তু জায়গাটা কি আসলেই মানে এরকম যে একটা এত বড় ঘটনা করছে, যে ঘটনাটা সবাই খুব পছন্দ করেছে? হ্যাঁ হ্যাঁ, এই জুজুর ঘটনাটা এই টি স্টেটের কোন একটা সাইডে ঘটছে, কিন্তু মানে আমরা এক্স্যাক্টলি মানে কোথায় ঘটছে, হ্যাঁ মানে এটা কেউ বলতে পারতেছে না, কিন্তু এই টি স্টেটের কোন একটা জায়গায় এই ঘটনাটা ঘটছে। আচ্ছা, মানে ঘটনাটা যেহেতু ঘটেছে, টি স্টেটটাকে দেখে মনে হচ্ছে যে আসলে কোন একটা মানে কোন একটা কিছুকে ফিল করছেন, বা নাকি অবশ্যই এখানে সাধারণ কবরস্থান আছে একটা, এখানে কবরস্থান আছে আমাদের টি স্টেট যেখানে আছে তার কিছু দূরই একটা বিশাল বড় একটা কবরস্থান। এবং এখান থেকে মানে আশেপাশের লোকরা যারা বললো যে যখন নাকি ওই টি স্টেটে মানে ওই কর্মীরা যখন কাজ করতো না, মানে চাপাতা তুলতো, তখন হয়তো দেখা যেত যে তাদের হঠাৎ কারো লাশ মানে টি স্টেটের কোথাও পড়ে থাকতে দেখা যেত। এবং
যখন তারা মানে ছোট বাচ্চাদের নিয়ে মানে ওই স্টেজে মানে চা পাতা তুলতো তখন দেখা যেত তাদের যে বাচ্চাগুলা মানে হঠাৎ করে মানে নিখোঁজ হয়ে যেত, মানে তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যেত না, এরকম ঘটনা আমরা শুনছি। আচ্ছা, তো এমনিতে আপনারা জুজুর ঘটনাটা কিভাবে জানলেন ওইখানে যে? হ্যাঁ, জুজুর ঘটনাটা মানে আমাদের সাথে যে সিলেটের যে দুইজন মানে আমাদের সাথে যে আজকে উইনার আছেন তারাই আমাদেরকে ঘটনাটা বলে যে আসলে তারা এই যে জুজুর যে ঘটনাটা মেনলি এখান থেকে কোন একটা সাইডে ঘটেছিল, তারাই আমাদের এটা বলে। আচ্ছা, তাহলে আমাদের সাথে আছেন ভূত এফএম থেকে আমরা যে উইনার সিলেক্ট করছি সেই উইনার এবং এয়ারটেল বাজের উইনার, এবং তারা সবাই মিলে আছেন এবং আপনারা সবাই একটা চমৎকার রাত কাটাচ্ছেন, রাইট? অনেক অনেক চমৎকার রাত কাটছে এবং ভয়ের রাতও কাটাইতেছে। এখন কি ভয় লাগছে আসলেও, মানে নাকি এখনো পর্যন্ত কি ভয় লাগার মতন কি মনে হয়েছে? চারপাশ তাকিয়ে কি ভয় মনে হচ্ছে? অবশ্যই ভাই, অবশ্যই। মানে আমরা যখন মানে আশপাশে হাঁটতেছি ওই কবরস্থানটা দেখলেই মানে আমাদের মানে বেশি ভয় লাগছে। আপনারা তো বিরাট বোকামি করছেন না, আপনারা বিরাট বোকামি করছেন। আপনারা যেটা করেন সেটা হচ্ছে আপনারা একটু আলাদা আলাদা হয়ে যান। আপনারা যদি একা একা থাকেন একটু তাহলে হয়তো মজাটা বেশি পাবেন। আপনারা সবাই একসঙ্গে থাকলে সারা রাত ধরে বসে থাকবেন, কিচ্ছু দেখবেন না, আমার যেটা ধারণা। সুতরাং আপনারা একটু আলাদা আলাদা হয়ে যান, কিছুক্ষণের জন্য হলে হয়ে যান। আমরা আবার আপনাদের কাছে কিছুক্ষণ পরেই ফিরে আসবো এবং তখন শুনবো যে কে কি দেখলেন আলাদা আলাদা ভাবে যদি কিছু দেখেন। অবশ্যই হ্যাঁ, মানে একজন অথবা দুজন করে আলাদা আলাদা হয়ে যান, দেখবেন যে আমার মনে হয় কিছুটা ঘটবে। এবং আমি আপনাদেরকে জানিয়ে দিই যে মোটামুটি একটা কমফোর্টেবল ওয়েদার এই মুহূর্তে সিলেটের তাপমাত্রা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। আর টেম্পারেচার কমার তেমন কোনো কারণ নাই, 15 ডিগ্রি সেলসিয়াস বড়জোর নামতে পারে, এর বেশি নামবে না। সো দেখা যাক, আবারও ফিরে আসবো আপনাদের কাছে, আবারও ফিরে আসছি সবাইকে নিয়ে স্টুডিওতে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা কিছু SMS পড়ে ফেলবো এখন। আমরা সিলেট থেকে ফিরে এসেছি আবার স্টুডিওতে। আমাদের সাথে আমার দেখতে পাচ্ছি যে SMS করেছেন শহীদুল, এবং শহীদুল আমাকে SMS করে বলেছেন যে এই নিয়ে তিনি 6টা SMS করেছেন। তার SMS আমি পড়তে পারিনি, সরি ফর দ্যাট। বা তিনি সবাইকে তিনি হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন। তো আমি জানিয়ে দিলাম শহীদুলের পক্ষ থেকে সবাইকে। মর্ম আমাকে SMS করেছেন, হ্যাঁ আই নো দেবাশিস, যে এখন সিলেটে আছেন এই উইনারদের সাথে। সো আমি মর্ম আপনি ওখানে যেতে পারলে আরো বেশি ভালো হতো। সবাই মিলে যদি সিলেটে আরো আমরা যদি উইনার আসলে অনেকগুলো যদি অনেকে করতে পারতাম তাহলে আমরাও খুব খুশি হতাম। তুহিন অ্যান্ড মিঠুন আমাদের লিখেছেন ভাইয়া বেস্ট অফ লাক অ্যান্ড ইউর ভূত এফএম, এবং তিনি বলেছেন যে 2012 সালেও ভূত এফএম যেন আরো অনেক ভালো, এরকম একটা উইশ করেছেন আর কি। আমাকে মোহাম্মদ আরিফ SMS করেছেন, আমি এবং আমার বন্ধু বোথ ভূত এফএম শুনছি, থ্যাংক ইউ। জন আমাকে লিখেছেন, আমি আর আমার ছোট ভাই ভূত এফএম শুনছি, খুব ভয় পাচ্ছি। সাদিয়া লিখেছেন যে তোমাদের প্রোগ্রামটা আজকে খুব ভালো হচ্ছে। সাইম আমাদেরকে লিখেছেন যে গোল্ডেন টাওয়ার সিলেট থেকে লিখেছেন হ্যাপি নিউ ইয়ার, এবং আপনাকেও এই নতুন বছরের অনেক বেশি শুভেচ্ছা। ফাহিম লিখেছেন ময়মনসিং থেকে, ভাইয়া আমি অ্যান্ড আমার ওয়াইফ আদ্রিতা ভূত এফএম শুনছি, আমার ওয়াইফ খুব ভয় পাচ্ছে, প্লিজ ভাইয়া একটু সাহস দাও। আমি সাহস দেওয়ার কেউ না, আমি বরং চাইবো যে আপনি আরো বেশি ভয় পান। আর আইনস্টাইন ভূত আমাদের লিখেছেন যে তিনি লিখেছেন যে ভূত এফএম কলার টিউন কিভাবে পাওয়া যাবে। This track was downloaded from fusionbd.com. আমি সেটা আবারও একটু পরে জানিয়ে দেবো। আমি তো বলেছি যে ভূত এফএম কলার টিউনটা হচ্ছে 92125, এটা হচ্ছে কোড নাম্বার, এবং এটা আপনাকে সেন্ড করতে হবে 3123 নাম্বারে। আচ্ছা, আমরা আবারও চলে যাব ঘটনায়, এবং আমি যে ঘটনাটা আপনাকে আটকে দিয়েছিলাম বাকিটুকু আমরা এখন শুনে ফেলি। আপনার বাবার কথা বলছিলেন, আপনি প্রথমে বলেন যে এতক্ষণ যেটা সেটা আপনার ফাদার ইন ল, এবার আপনি বলবেন আপনার ফাদারের কথা, রাইট? ওকে, শুনি। আমার বাবা মারা গেছেন এই বছর মার্চের 9 তারিখে। প্রথমে যেটা হয়েছিল 2 দিন বা 3 দিন আগে থেকে কোনো কারণ ছাড়াই আমি কাঁদছিলাম। শুনতে খুব অদ্ভুত লাগছে ব্যাপারটা, কিন্তু যেটা কি আপনার হাজবেন্ড উনি আছেন, উনি জানেন, উনি দেখেছেন বা আপনাকে? আচ্ছা, একটু শুনি ওনার কাছ থেকে যে দেখেছেন। যে আমি অফিসে গাড়িতে যাওয়ার পথে আমি হঠাৎ কোনো কারণ ছাড়া ঝরঝর করে কাঁদছি। আমি যেটা আমার হতো যে আমার শুধু মনে হতো আমার খুব প্রিয় কিছু হারিয়ে যাবে, এবং অসম্ভব কষ্টে আমি নিজে থেকে কাঁদছি না, আমি ভেতর থেকে কিভাবে জানি কান্না আসছে। এবং এটা খুবই অকওয়ার্ড একটা ব্যাপার ছিল। হয়তোবা আমি অফিসে কাজ করছি, কম্পিউটারের দিকে তাকিয়ে আছি, আমি হঠাৎ দেখবো যে আমি ঝরঝর করে কাঁদছি। যেটা হচ্ছে, প্রথম যখন ওকে বলা হয়েছিল তখন বলেছিল যে কান্না ছাড়া তো কিছু না, কেঁদে নাও, মন হালকা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো আপনি ব্যাপারটা একেবারেই সিরিয়াসলি নেন নাই প্রথম দিকে?
না, সত্যি কথা বলতে একেবারেই সিরিয়াসলি নেই বলা যাবে না, কারণ আমরা অফিস থেকে যখন একসঙ্গে ফিরছি কোনো কারণ ছাড়াই, লজিক ছাড়াই হঠাৎ ওর দিকে তাকায় দেখি ওর চোখে পানি। আমার কনফিউজটা খুব স্বাভাবিক, নিশ্চয়ই অফিসে কোনো গুফা হয়েছে। রাইট, প্রথমে এই চিন্তাটা আসবে যে হ্যাঁ। আমি ন্যাচারালি তাকে জিজ্ঞেস করলাম যে এনিথিং রং ইন অফিস? তখন সে বললো যে না, আমার ভেতর থেকে খুব খারাপ লাগছে, মনটা কেমন জানি মানে হু হু করে কান্না আসছে। আচ্ছা, তো অনেস্টলি তখন মানে সমবেদনা জানাবো কি, ব্যাপারটা আমার কাছে মনে হলো যে কি অদ্ভুত কথা শুনছি এটা। বাট যখন দেখলাম যে গাড়ির মধ্যে অফিস থেকে ফেরার সময়, ফেরার পথে, বাসাতে কোনো ভ্যালিড রিজন নাই, হয়তো টিভি চালানো আছে, আমি ওর পাশাপাশি বসে আছি, হঠাৎ ওর চোখ থেকে পানি। রান্নাঘরে রান্না করছে, তারপরে খাবার ঘরে আসলো, খেতে বসে হঠাৎ ফুপিয়ে কান্না শুরু করে দিল। তখন মনে হলো যে সামথিং ইজ রং, কিন্তু কি আমার যেটা তখন আসলে সত্যি কথা মনে হচ্ছিল যে অফিসে কোনো ঝামেলা হয়েছে, শেয়ার করতে পারছে না বারবার, এটাই মনে হয় একমাত্র স্বাভাবিক ঘটনা। কান্নার আর কোনো রিজন থাকতে পারে না, ওই সময় মনে হয় না আর কি। আর যেহেতু স্পেসিফিক ঘটনাটা জানি না, আমি মনে হয় যতটুকু সাপোর্ট দরকার সেটা আমি দিতেও পারিনি, কারণ আমার ভেতর থেকে তো বিশ্বাস আসছিল না যে, আমি এটুকু শিওর ছিলাম যে এই কান্নার কারণ আমি না। সুতরাং আমার দিক থেকে সরি বলার কিছু নাই, সমবেদনা জানানোর কিছু নাই। মানে আপনি কি ওনার সাথে তখন শেয়ার করেন এই ঘটনা যে কি ঘটেছিল? আমি এটা ওকে বলেছিলাম শুধু এতটুকুই যে দেখো, আমার শুধু মনে হচ্ছে আমার খুব প্রিয় কিছু হারিয়ে যাবে। আচ্ছা, তারপর কি হলো? তো ও বলছে কিছু মানে হচ্ছে কোনো জিনিস, তো যেটা হারিয়ে যাবে সেটা রিপ্লেস করা যাবে, সেটার জন্য তুমি কাঁদছো কেন? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমি জিনিসটা কাউকে মানে আমি এখনো বুঝাতে পারছি না, যেটা হচ্ছে যে অসম্ভব একটা কষ্ট, অসম্ভব একটা দুঃখে আমার তখন অটোমেটিক আমি কাঁদতাম। এবং সত্যি কথা, আমি ওর কথা কি বলবো, আমার নিজের কাছে তো অদ্ভুত লাগতো যে আমি হয়তো অফিসে আমার কোনো গুফা হচ্ছে না, আমি অফিসে খুব একটা সিরিয়াস কিছু পড়ছিলাম, বা আমি টিভিতে হয়তো ফ্রেন্ডস দেখছিলাম, এই সময় আমার কান্না আসছে। তো সেটা তো মানে ওকে কি দোষ দেবো, আমারই তো অদ্ভুত লাগছিল, কিন্তু আমি কাঁদছিলাম, এটা ঠিক কথা, কাঁদছিলাম। আমি অফিসে যাচ্ছি, অফিসে যাওয়ার পথে আমি দেখছি যে ঝরঝর করে আমার চোখ দিয়ে পানি পড়ছে, খুব কষ্টে কান্না আসছে। অফিস থেকে ফিরছি কোনো কারণ ছাড়া, হঠাৎ করে আমি কাঁদছি, কোনো কারণ নেই। এবং এটা হয়েছে ঠিক আমার বাবা মারা যাওয়ার, আমি আপনাকে এক্স্যাক্টলি বলতে পারি 3 থেকে 4 দিনের মধ্যে এই হচ্ছিল যে আমি কন্টিনিউয়াস আমি কাঁদছিলাম। মানে তার 3 থেকে 4 দিন পরে আপনার আব্বা ঠিক 9 তারিখে মারা গেছেন, এবং আব্বু মারা গেছেন যে ঘটনাটা সেটা হয়েছে যে বাই দ্য গ্রেস অফ আল্লাহ আব্বু খুব ফিট ছিলেন। আচ্ছা, আমার বাবা জীবনে একটা দিনের জন্য কোনদিন হসপিটালে থাকেননি। এই বয়সে যখন মারা যান, ওনার বয়স 60 পেরিয়ে গেছিল, হি ওয়াজ আবার 65। ওই বয়সে উনি যে পরিমাণ হাঁটতে পারতেন, আমি ওনার সাথে পাল্লা দিয়ে হাঁটতে পারবো না। এবং সামান্য সর্দি, কাশি, জ্বর ছাড়া আমি তাকে কোনদিন অসুস্থ হতেই দেখিনি, এবং ডাক্তারের কাছে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। 9 তারিখে যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের সাথে আমরা অফিসে যাচ্ছিলাম, আব্বার বের হওয়ার কথা ছিল, তা আব্বু নেমেছেন নিচে, গাড়িতে ঠিক উঠে এসে আবার বললেন যে আজকে শরীরটা ভালো লাগছে না, তোমরা দুজন চলে যাও, আমি পরে যাব, আমাকে গাড়ি পাঠিয়ে দিও। ঠিক আমরা গাড়িটা টার্ন নিচ্ছে, সে সময় আম্মা ফোন করে বললো যে তোমার আব্বু নিজেই বলছে যে আমার বোধহয় একটু হসপিটালে যাওয়া দরকার, তো তোমরা একটু আসুন, নিয়ে যাও। এবং যে মানুষ কোনোদিন ডাক্তারের ছায়া মারাতে পছন্দ করে না, সে নিজে যখন বলছে যে আমি হসপিটালে যাব, আমাদের কাছে সেটা যথেষ্ট সিরিয়াস ছিল। আমরা এসছি, আসার পর যেটা হয়েছে যে আমি দেখলাম যে যেহেতু আমার শ্বশুর নিজেও হার্ট পেশেন্ট ছিল, ওই ধরনের কিছু সিমটম আমার লাগছিল যে প্রবলি আব্বার একটা অ্যাটাক হচ্ছে বা এই ধরনের। কিন্তু আব্বু তখন পুরো সজ্ঞানে কথা বলছেন, আব্বু বলছেন যে আমার একটু অক্সিজেনের অভাব লাগছে, আমাকে একটু ইমার্জেন্সিতে নিয়ে যাও, আমাকে হয়তো অক্সিজেন দিলে আমি ঠিক হয়ে যাব। গাড়িতে সামনের সিটটাতে আব্বুকে যতটুকু শোয়ানো সম্ভব শুইয়ে দেওয়া হলো, ও ঠিক পিছে বসে, আমি যেভাবে কোনা করে পিছে বসি তাতে আমি আব্বুকে ঠিক মতো দেখতে পাচ্ছিলাম। আমার ভাই ড্রাইভ করছিল, এবং আমি সাডেনলি যে জিনিসটা দেখলাম যে আই স্টার্ট হ্যাভিং দ্যাট ফিলিং, দ্যাট স্ট্রং ডার্ক ফিলিং, সামথিং রিয়েলি ব্যাড ক্যান হ্যাপেন। আমি আব্বুর দিকে তাকায় থাকতে থাকতে আমার ভেতরে ওটা আসতে শুরু করলো, এবং ওটা সেই মুহূর্তে যেটা হলো যে আব্বুর সারা শরীরটা কেঁপে গেল এবং ঘেমে সিট কভার পর্যন্ত ভিজে গেল। সুতরাং আমার মনে হচ্ছে যে প্রবাবলি হি হ্যাড অ্যান অ্যাটাক এট দ্যাট টাইম। তো আমি আমার ভাইকে বললাম যে যত তাড়াতাড়ি পারো, যেভাবে পারো, রং রুট দিয়ে হলেও ইমার্জেন্সিতে পৌঁছা দরকার।
ইমার্জেন্সিতে আমরা পৌঁছানোর পরে আব্বুকে কিন্তু কাউকে ধরে নামাতে হয়নি, তিনি নিজে দরজা খুলেছেন, নিজে নেমে হেঁটে ভেতরে ঢুকেছেন, ওর সাথে ছিল। কিন্তু ব্যাপার হয়েছে যে মুহূর্তে ইমার্জেন্সির দরজাটা ক্রস করেছি আমি, the very first thing that came into my mind was that you are not going to take him alive back at home today. It's very difficult. যেটা হয়েছে যে সেই মুহূর্তে যেহেতু আমার সাথে এটা আগে হয়েছে, আমি জানতাম যে হবে, এবং আপনি একেবারেই মানে যা ভাবছেন তাই হতে যাচ্ছে এটা। হ্যাঁ, আমি জানি না আমি কোত্থেকে শিওর হয়েছি, বাট আমি শিওর ছিলাম যে এটাই হবে, কারণ আমার আগের দুটো ঘটনার কারণে আমি শিওর ছিলাম যে এটা হবে। এবং যদিও আমি দেখছিলাম যে আমার সামনে দিয়ে আব্বু নিজেই হেঁটে বেডে গেছেন, নিজেই ডাক্তারের সাথে কথা বলছেন, নিজেই বলছেন যে আমাকে অক্সিজেনটা লাগান, আমি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছি না, মনে হয় হার্টে কিছু প্রবলেম লাগছে। এমন কোনো সিরিয়াস কন্ডিশন ছিল না যে ডাক্তারও তাকে ওইভাবে অ্যাটেনশনটা দিবে, কিন্তু আমি জানতাম আমি ওখানে তার জন্য ঠাই দাঁড়িয়েছিলাম। আমার হাজবেন্ড, এটা কিন্তু আমার কাছে খুবই ডিফিকাল্ট মানে এটা ভাবা যে মানুষটি কখনোই অসুস্থ হয় নাই, এবং তখন থেকে আপনি যে ফিলটা করছেন এবং এটা আপনাকে মানে কন্টিনিউয়াসলি এই সময় ডিস্টার্ব করছিল যে হ্যাঁ এটা হতে যাচ্ছে, এবং আপনি বিশ্বাস করছিলেন কারণ এই আগেও আপনার সাথে এরকম ঘটনা ঘটেছে। ওকে, সো ফাইনালি সেটাই সত্যি হয়েছিল। এবং ফাইনালি সত্যি হয়েছিল মানে হচ্ছে কি, ডাক্তারও যেটা হয়েছে, যেহেতু আব্বুর মধ্যে ওই ধরনের কোনো সিমটম দেখা যাচ্ছিল না, ডাক্তার যে কাজটা করেছে যে আব্বুকে অক্সিজেন মাস্কটা লাগিয়ে আমার ভাইকে নিয়ে গেছে ভেতরে মেডিকেল হিস্ট্রিটা শোনার জন্য। আমি যেহেতু ওখানে দাঁড়িয়েছিলাম, আমি পুরো সময়টা আমি জানি কি হয়েছে। আব্বুকে অক্সিজেনটা লাগানোর সাথে সাথে শরীরটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে, কেমন শরীরটা রিল্যাক্স হয়ে গেছে, এবং ইনস্ট্যান্টলি আই নিউ দ্যাট ইট ইজ হ্যাপেনিং অর ইট জাস্ট হ্যাপেন্ড, ঠিক আছে, এটা হয়ে গেছে বা হচ্ছে ওই মধ্যে আছে। আমি তখন ডাক্তারকে ডাকলাম, আমি বললাম যে আপনি একটু দেখেন তো, আমার মনে হচ্ছে কিন্তু রোগীর কন্ডিশন ভালো না। নিশ্চয়ই এই মুহূর্তে কিছু একটা ছিল যেটা উনি মেডিকেল টার্মস উনি জানেন, যে উনি সেই মুহূর্তে এসে আমাকে বলে আপনি এখান থেকে সরেন, আপনি এখান থেকে যান, আমরা দেখছি ব্যবস্থা কি করা যাচ্ছে। আরেকজন ডক্টর আসলেন, তারা দেখলাম ট্রাই করছেন, হার্ট পাম্প করছেন, অনেক কিছু করছেন, ইনজেকশন দেওয়ার চেষ্টা করছেন, এবং আমি যেটা বুঝতে পারছিলাম যে আমার ভেতরে বলছে যে আর খানিকক্ষণ, তারপর সব শেষ, কিছু কান্নাকাটি, অন্ধকার। এটা কি শুধু আপনিই ফিল করছিলেন নাকি অন্য সবাইও বুঝতে? ওরা তো সবাই ছিল না, কাছাকাছি তো সবাই ছিল। আমার ফিল করছিলেন আপনি? হ্যাঁ, এবং আমার ভাই আমাকে যেটা বলছিল যে ওরা তো ট্রাই করছে, তুমি এভাবে কাঁদছো কেন? আচ্ছা, তুমি এভাবে কাঁদছো কেন? কারণ তখন ডাক্তার এসে একবার আমাকে বললেন, প্রথম ডাক্তার এসে বলছিল একটু সিরিয়াস, আমরা হার্টবিট পাচ্ছি না, কি প্রেইং, হয়তো পেয়ে যাবে। এবং আমার ভাই তখন আমাকে বললো যে ওরা চেষ্টা করতেছে, ওরা বলতেছে তো পাবে, ওরা তো সিরিয়াস কিছু বলছে না, তুমি কেন এরকম করে কাঁদছো কেন তুমি? রাইট। এবং যেটা হচ্ছে, সরি ভাই আমি ইন্টারাপ্ট করছি, আমি জাস্ট এন্ড ইট। সেটা হচ্ছে যে, এবং ডাক্তার এসে একবার বললো যে আমরা একটা বিট পেয়েছি, আপনি চিন্তা করবেন না, কিন্তু সেটা হয়নি, আসলে হয়নি। কারণ হচ্ছে যে ওই একটা বিট পাওয়ার উপর তারা তাকে আইসিইউতে নিয়ে গেছে, এবং আব্বুকে যখন আইসিইউতে ঢুকাচ্ছে তখন আমি আশা করছি যে দিস টাইম আই উইল বি রং। আই ওয়াজন্ট রং। আব্বুকে ভিতরে নিয়ে গেছে, আমার ভাইকে ডেকে নিয়ে গেছে। আই ক্লিয়ারলি হ্যাড দিস ফিলিং যে ও মানে আমার ভাই ভিতর থেকে বের হয়ে এসে আমাকে বলবে যে কিছু নেই, এবং লাইক উইদিন 2 seconds ও বের হয়ে এসে বলছে যে আপু সব শেষ। সো আমার জন্য এটা অ্যাকসেপ্ট করা খুব কঠিন হয়ে গেছিল যে আমি ওখানে দাঁড়িয়ে আমি জানতাম আমার বাবা মারা যাবে, এবং ইট টুক এ টোল অন মি। আমি আর এটা অ্যাকসেপ্ট করতে, এটার সাথে টু কাম ইনটু টার্মস উইথ ইট টুক মি আ লং টাইম। সেটাই। এবং আপনার কি অন্য কারো ক্ষেত্রে এটা হয় নাকি? হ্যাঁ, অন্য কারো ক্ষেত্রে যেটা হয়, যেটা হচ্ছে যে আফটার সো মেনি মান্থস I have accepted that I might be a freak. But the fact is that সাধারণত I get these feelings with the people I'm very close with. আচ্ছা, I'm very associated with, I love them, তাদের সাথে। But otherwise আল্লাহ বাঁচাইছে, I don't get signals about other people. তাহলে আমি জানি না কি করতাম। না, তাহলে হয়তো অবশ্যই মানে সুস্থভাবে বেঁচে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত। তো যেটা হয় যে আমি ভালো জিনিসটা পাই। আচ্ছা, আপনি গুড নিউজও পান? ভালোটা পাই। আমার নানুর লাস্ট মান্থে খুব সিরিয়াস একটা অপারেশন হয়েছে। ডক্টররা বলে দিয়েছিল যে there is a possibility that she will die the
operating table. But I strongly জানতাম যে she will survive and she will gradually get well. And that happened and she's getting well. Oh my god. তাহলে তো মানে শুধুমাত্র যে এরকম ধরনের নিউজ তাই না, ভালো নিউজ Thank God যে সেকেন্ডটা এসেছে, so it's easy for me that I will not only get the negative ones, I will also get the positive ones. Exactly. So আমি আজকে ইনফ্যাক্ট ভাবছিলাম যে আপনি তো মানে আপনি যদি এরকম ভাবে বুঝে ফেলেন তাহলে আপনার সাথে আমি বুঝতে চাচ্ছি না আসলে। না সেটা আমি শুনে পরে নিশ্চিত হলাম যে আপনি অফিস বা আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার রিলেটিভস যারা রয়েছেন তারা নিশ্চয়ই তাহলে খুব আনইজি ফিল করতেন যে আল্লাহ কি বুঝছে আমাকে দেখে, জিজ্ঞেস করবো নাকি জিজ্ঞেস করবো না। ব্যাপার হয়েছে এটা শোনার পর তারা এটা বুঝতে পারবে যে they will understand কারা আমার ক্লোজ কারা আমার ক্লোজ না, কারা আমি খুব ক্লোজ দেখতেই বুঝতে পারি, খুব ক্লোজ দেখতেই বুঝতে পারেন। ওকে ফাইন, যাদের কথা বলেছেন তারা তো আপনার অবশ্যই অনেক বেশি ক্লোজ, সেটাই হওয়া স্বাভাবিক। আমরা কিছু এসএমএস পড়বো। আমাদেরকে এসএমএস করেছেন মেটালিকা অর্ণব। আচ্ছা, অর্ণবকেও আমার ভালো লাগে, মেটালিকা ভালো লাগে, যে মিলিয়ে বেশ বলা হচ্ছে আর কি। ভৌতিস্ট দেশ টিভিতে কবে শুরু হবে? ভেরি সুন, মানে আমি এটুকুই জানি আর কি। পার্লি ইব্রাহিম সুমি বাড়িধারা থেকে লিখেছেন যে অনেক ভয়ঙ্কর ঘটনা আপনারটা লেগেছে তার কাছে, যেটা খুবই ভয়ের ছিল ব্যাপারটা, কারণ এরকম আসলে এই ফিলিংটা নিয়ে থাকাটা একটা খুব ডিফিকাল্ট, তাই না? আমাকে এছাড়াও জিনিয়াস ভূত উত্তম কক্সবাজার থেকে লিখেছেন ভাইয়া ভয় পাচ্ছি। এছাড়াও আমাদেরকে লোকনাথ আমাদেরকে লিখেছেন গলানাগর থেকে যে 1 year মেসেজ করলাম উত্তর পেলাম না। আচ্ছা, এই যে এবার উত্তর পেয়ে গেছেন, 1 বছর ধরে করেছেন, বছরের শেষে এসে উত্তর মিলেছে। আই এম সো সরি যে আমি আপনার এসএমএসটা পড়তে পারিনি, বাট দিস টাইম আমি পড়ে ফেলেছি আপনার এসএমএস, এন্ড আই হোপ যে আপনি নেক্সট টাইম আমাকে এসএমএস করবেন, বিকজ আমার এখানে আসলে তেমন কিছু করার থাকে না। নাইম আপু আমাকে লিখেছেন কি আচ্ছা সব দোষ হচ্ছে মাসুমের, মাসুম বলছে, সো সব রেসপন্সিবিলিটি মাসুম নিচ্ছে, সো আমি আই এম ফ্রি। আর এছাড়া আমাকে চঞ্চল লিখেছেন হরিয়ান রাজশাহী থেকে। রিয়াজ আমাকে ঢাকা থেকে লিখেছেন যে আপুর ঘটনাগুলো খুব কষ্ট লেগেছে আমার। বিথি এবং জয় আমাকে লিখেছেন যে ভাইয়া আজকের এক্সপিরিয়েন্স গুলো ভয়ঙ্কর, খুব ভয় লাগছে। দোলা আমাকে লিখেছেন যে আমি তোমাকে ফার্স্ট এসএমএস করেছি, আচ্ছা এই যে আপনি মানে সো লাকি যে আপনার প্রথম এসএমএসটা আমি পড়ে ফেলেছি। ফাহিম আমাকে লিখেছেন যে আমি ভূত এফএম শুনছি, আমরা বুঝতে পারছি। দোলা আমাকে লিখেছেন, এছাড়াও আমাকে লিখেছেন ওসামা মোহাম্মদপুর থেকে। সো আরো অনেকেই রয়েছেন এসএমএস করছেন, যারা এসএমএস করতে চান কিন্তু নিয়মটা জানা, তাদেরকে বলি যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা ছোট্ট ব্রেক নেব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো। এন্ড সেই পর্যন্ত সবাই রেডিও ফুর্তির সাথেই থাকুন। By Airtel. শুনছেন সব সময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল, চলছে ভূত এফএম, আমার সঙ্গে আছে মাসুম। খুব ব্যস্ত আজকে, কারণ আমরা জানেন যে এয়ারটেল উইনার আছেন সিলেটে এবং বারবার তাদেরকে কানেক্ট করতে হচ্ছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন ঘটনা আমরা জেনে নিচ্ছি। এর মাঝখানে কিছু আমি এসএমএস পড়ি, এর মাঝে মাসুম আপনাদেরকে নিয়ে যাবে সিলেটে। সেই মাঝখানে আমি কিছু এসএমএস পড়ে ফেলি। জ্যোতি আমাকে লিখেছেন বাগেরহাট থেকে যে আপুর ঘটনাটা শুনে খুব অবাক লাগলো, কারণ আমারও মাঝে মাঝে এরকম হয়, কি হবে তা বুঝতে পারি। আপনার পুরো এক্সপেরিয়েন্সটা আপনি কিন্তু ইচ্ছা করলে আমাদের সাথে শেয়ার করতে পারেন ইমেইলের মাধ্যমে। লিখে ফেলুন আপনার স্টোরিটা, আপনার ঘটনাটা, এবং সেটা পাঠিয়ে দিন আমাদের অ্যাড্রেসে boothfm@radiofurti.fm, আপনার ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ। মুরাদ আমাকে চট্টগ্রাম থেকে লিখেছেন যে রাসেল ভাই হ্যাপি নিউ ইয়ার, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের। এবং আজকে আমাদের এই 2011 শেষ ভূত এফএম একটা চমক ছিল। আপনাদের মাঝখান থেকে যারা মানে রেগুলার মানে মোটামুটি আমাদের শোতে জয়েন করেছেন বা আবারও ভালো ঘটনা পাঠিয়েছেন, তাদের মধ্যে থেকে আমরা লাকি কয়েকজন আজকে রয়েছেন সিলেটে একটা হন্টেড একটা টি গার্ডেনে, এবং সেই গার্ডেনে তারা এখন ঘুরে বেড়াচ্ছেন। জানি না কি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরা সে খবর পেয়ে যাব। এছাড়া আমাকে সনি এসএমএস করেছেন
আমাদেরকে এসএমএস করেছেন রেজাউল করিম সিলেট থেকে, সিলেট ঈদগাহ থেকে, যে আমি তোমার নতুন বন্ধু, আমাদের সাথে জয়েন করার জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। তালিব আমাকে এসএমএস করেছেন, ভাইয়া ভয় লাগছে না, ভয় লাগছে না, তাহলে কিছু করার নেই। আমার মনে হয় যে বাকি যে ঘটনাগুলো আছে সেই ঘটনা শুনতে থাকুন, দেখেন ভয় লাগে কিনা। সুপারম্যান আমাকে লিখেছেন, এছাড়াও লিখেছেন আমাকে ডিজে ভূত, এছাড়াও আমাদেরকে লিখেছেন সাদাত, এছাড়াও আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি বিকাশ, আমাদেরকে তানহা এসএমএস করেছেন, উত্তরা ভূতের রানী আমাদের এসএমএস করেছেন, এছাড়াও নাইমা আমাদের এসএমএস করেছেন আমাদেরকে মিষ্টি, এছাড়াও ইরিন আমাদের এসএমএস করেছেন এবং তিনি আমাদের লিখেছেন যে সেই আপুর ঘটনায় লিখেছেন যে তিনি শুনেছেন সেটা এবং তিনি তার কাছে কেমন লেগেছে সেটা তিনি জানিয়েছেন। আমাদেরকে সিঙ্গল জিন এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন সিলেট থেকে নাইম রহমান, এছাড়াও মিজান চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আপুর ঘটনাটা লাইক ফাইনাল ডেস্টিনেশন। ওকে, অলিউল্লাহ আমাদের এসএমএস করেছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন তিনি কুয়েটে এবং সেখান থেকে তিনি এসএমএস করেছেন। তারা সব বন্ধুরা মিলে ভূত এফএম শুনছেন। কুয়েটের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাদেরকে পেয়ে যাব। হৃদয় আমাদের জামালপুর থেকে এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে আবির এসএমএস করেছেন মালিবাগ থেকে। থ্যাঙ্কস আ লট ফর দিস রকিং ভূত এফএম। ওকে, সো আমরা এখন চলে যাবো আবারও সিলেটে এবং সিলেটে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং দেখি তারা এখন এই মুহূর্তে কি সময় কাটাচ্ছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কি অবস্থা আপনাদের? আপনারা কি আলাদা হয়েছিলেন? জি ভাই, হ্যাঁ, এখন আমরা সবাই আলাদা এবং আমাদের সাথে যে দেবাশিস আছে ও কিছু সমস্যা হয় এবং আমাদের ফোন করে এবং আমরা ওর কাছে যাই, ও বেশ ভয় পায়। দেবাশিস এখন রয়েছে, একটু কথা বলে ভালো হতো আসলে। শিওর। হ্যাঁ দেবাশিস। হ্যাঁ রাসেল ভাই। হ্যাঁ দেবাশিস, আমি প্রথমে জানি যে আপনি সিলেটের কোথায় থাকেন? ভাই আমরা এতক্ষণ একসাথে ছিলাম, বাট কিছুক্ষণ আগে আমরা গ্রুপ ওয়াইজ হয়ে গেছি আর কি। আমি আর ফুয়াদ ভাই এদিকে সামনে হাঁটতেছিলাম, অ্যাকচুয়ালি বুঝে যাচ্ছে না কোনটা মিডিল কোনটা কর্নার, এত গভীর। তো কিছুক্ষণ পরে একটা শব্দ পেলাম আর কি, কিরকম কুকুরের মতো একটা শব্দ। আচ্ছা, মানে কুকুরের ডাক শুনতে পেয়েছেন? আগে গিয়ে দেখলাম ওইখানে গ্রেভিয়ার্ডের পাশে 7-8টা কালো কুকুর। আচ্ছা, তো আমি আর ফুয়াদ ভাই সেগুলোকে তাড়ানোর চেষ্টা করলাম, বাট মানে এরকম যে কোনো রেসপন্স নেই, যেমন এগুলো কুকুর না, এগুলো পাথরের মতো কুকুর এরকম। আমি জিনিসটা অনেক ভয় পেয়ে গেলাম, সাথে সাথে গ্রুপের সবাইকে ফোন দেওয়া শুরু করলাম একটা ইউনিট করে। তো সবাইকে নিয়ে এসে দেখলাম একটা কুকুরও নাই। আচ্ছা, এরকম অবস্থা আর কি। আচ্ছা, এতক্ষণ ছিল জিনিসটা জাস্ট একটা জার্নির মতো, অ্যাডভেঞ্চারের মতো, এখন জিনিসটা অনেক মিস্টিরিয়াস মনে হচ্ছে জায়গাটা। মিস্টিরিয়াস। আমার যেটা মনে হয় যে আসলে যে আপনারা যদি একসাথে না থেকে আলাদা আলাদা হয়ে যান তাহলে অনেক অনেক মজার কিছু ঘটতে পারে। সো আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। কথা বলছিলাম এতক্ষণ আমরা ভূত এফএম থেকে যারা উইন করেছেন এবং যারা এয়ারটেল বাস থেকে উইন করেছেন সেই সমস্ত এয়ারটেল উইনারদের সাথে। তারা আজকে রয়েছেন সিলেটের একটা চা বাগানে এবং সেখান থেকে আমাদের সাথে কানেক্ট করছেন বারবার এবং আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যেখানে আছেন সেখানকার আপনাদের সবার ছবি তুলে সেটা আপনারা ফেসবুকে আমাদের যে সমস্ত ফ্যান পেজ রয়েছে সেই ফ্যান পেজে আপলোড করুন এবং আপনাদের নিজেদের ফেসবুকের যে প্রোফাইল রয়েছে ফেসবুক প্রোফাইলে আপনারা আপলোড করুন এবং সবার সাথে শেয়ার করুন সেটা। আর এর মাঝে আমরা আরো কিছু এসএমএস পেয়ে গেছি। যারা এসএমএস পাঠানোর নিয়মটা জানে না তাদেরকে এসএমএস পাঠানোর নিয়মটা বলি, যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নামটা লিখে স্পেস দিয়ে আপনার মেসেজটা লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে এবং আমাকে লিখেছেন কেউ একজন যে ঘটনাটা আমার বোনের বাসায় হয়েছে। ওর বাসা ধানমন্ডি এলাকায় এবং এটা একটা অ্যাপার্টমেন্ট হাউস। ওর বাসায় অদ্ভুত সব ঘটনা ঘটে যেটা বোঝা যায় যে অন্য কিছু বাড়িতে আছে। যেমন ধরুন, ঘরের জিনিসপত্র ঠিক জায়গায় থাকে না, রাখা হয় এক জায়গায় কিন্তু পাওয়া যায় অন্য কোনোখানে, যেখানে ওই জিনিস রাখার প্রশ্নই আসে না। রাতে বাথরুমের টয়লেট্রিজ যেভাবে সাজানো থাকে সকালে সব উল্টাপাল্টা হয়ে যায়। টুথব্রাশের ক্যাপ খোলা পাওয়া যায়। এমনকি বাথরুমের কল এবং ফ্ল্যাশ হঠাৎ অন হয়ে যায়। ড্রেসিং টেবিল থেকে চিরুনি লাফ দিয়ে দূরে পড়ে যায়। এর মাঝে 3টা ঘটনা বলি। একদিন অনেক রাতে একটা বিকট সাউন্ড করে বেডরুমের সিলিং ফ্যান বন্ধ হয়ে গেল। এরপর আবার চলা শুরু করে, আবার বন্ধ হয়ে গেল।
এরপর বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুমের লাইট অটোমেটিক অন অফ হতে লাগলো। এক সময় লাইট অফ হলো আর তখনই ফ্যান স্মুথলি আবার ঘোরা শুরু করলো। একদিন সকালে বোনের হাজবেন্ড মানি ব্যাগ ড্রেসিং টেবিলের ওপর রেখে অফিসের জন্য রেডি হচ্ছিল। রেডি হয়ে মানি ব্যাগ নিতে গিয়ে দেখে মানি ব্যাগ সেখানে নেই। সারা ঘর খোঁজাখুঁজি চলল, কিন্তু মানি ব্যাগ পাওয়া গেল না। পরে দেখা গেল সেটা বেডরুমের বিছানার মাথার কাছে জানালার একদম কর্নারে পড়ে আছে। জানালার ওইখানে যেতে হলে খাটের মশারি খুলে তারপর যেতে হবে, না হলে সেখানে হাত যাবে না। তাহলে মানি ব্যাগ সেখানে গেল কিভাবে? সবচেয়ে সারপ্রাইজিং ঘটনা হলো যেদিন একটা বড় হাতের পাঞ্জা ছাপ দেখা গেল ড্রেসিং টেবিলের আয়নায়। ওই হাতের মাপ আমার বোনের কিংবা ওর হাজবেন্ডের হাতের চেয়ে অনেক বড় এবং অনেক ডিপ। ওই দাগ কাপড় দিয়ে কিছুতেই মোছা গেল না এবং 2-3 দিন পর ওটা আপনা আপনি চলে যায়। হাতের ছাপ এত বেশি ডিপ ছিল যে রাতে যখন লাইট পড়ে আয়নায় একটা প্রতিবিম্ব উল্টা দিকের দেয়ালে পড়তো এবং সেখানে পরিষ্কার একটা হাত দেখা যেত। অথচ ওরা চেষ্টা করেও নিজ হাত দিয়ে ওই রকম ডিপ ছাপ আয়নায় ফেলতে পারেনি। তার কিছুদিন পরে আবার একটা হাতের ছাপ পাওয়া গেল, কিন্তু এবার সেটা একটা 2-3 বছরের বাচ্চার হাতের ছাপ। অথচ ওর বাসায় কোনো বাচ্চা নেই, কোনো বাচ্চা বেড়াতেও আসেনি। ওরা জানতে পেরেছে অ্যাপার্টমেন্ট বানানোর সময় ডেভেলপার কোম্পানি যখন আগের বাড়িটা ভাঙে তখন ওখানে অনেকগুলি তাবিজ খুঁজে পায়। মনে হয় বাড়িটা বন্ধ করা ছিল। এখন অ্যাপার্টমেন্ট বানানোর পর নতুন করে যেহেতু বাড়ি বন্ধ করা হয়নি তাই সমস্যা হচ্ছে। যেহেতু আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি হয়নি এবং কোনো কিছুর অবয়ব দেখা যায়নি, বর্তমানে অ্যাপার্টমেন্টের লোকেরা আর কোনো ঝাড়ফুঁক বা বাড়ি বন্ধ করার ঝামেলায় যাচ্ছে না। আমার বোনও এইসব ভূতের ঘটনায় অভ্যস্ত হয়ে গেছে। এই ছিল ঘটনা। এবং আপনিও যদি সত্যিকার অর্থেই আজকে ঘুম ভেঙে উঠে যদি দেখেন যে আপনার আয়নায় কোনো একটা এরকম হাতের ছাপ পড়ে আছে, যে হাতের ছাপটা আপনাদের বাড়ির কারোর সাথেই মেলে না, বা আপনি যদি দেখেন যে কোনো ছোট বাচ্চার হাতের ছাপ পড়ে আছে অথচ আপনার বাসায় কোনো ছোট বাচ্চা নেই, তাহলে আপনিও চমকে উঠবেন। বা আপনার জিনিসপত্র যদি এলোমেলো হয়ে যায়, এটা অনেকের সাথেই হয় যে আপনি একটা জিনিস এক জায়গায় রেখেছেন, সেই জিনিসটা সেই জায়গায় নেই, সরাইটাকে কেউই দেখবেন যে দায়ী না, বাসায় সবাই বলছেন যে না আমি হাত দেইনি, তারপরে এরকম ঘটনা ঘটে যায়। জুজুর যে এপিসোডটা ছিল সেই এপিসোডে আমরা এই ব্যাপারটা নিয়ে অনেকক্ষণ কথা বলেছিলাম এবং আমরা ওইখানে একটা জিনিস আলোচনাও করেছিলাম যে কেউ বা কিছু একটা হয়তো আমাদের মাঝে মাঝে এরকম বাধা দেয়, কোনো সময় আমাদের ভালোর জন্য বাধা দেয়, কোনো সময় আমাদের খারাপের জন্য বাধা দেয় এবং তারা আমাদের দেরি করিয়ে দেয়। হয়তো ওই সময়টায় আপনি জিনিসটা খুঁজে পেয়ে রাস্তায় বেরিয়ে পড়লে আপনার হয়তো একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো বা আপনার কোনো একটা ভয়াবহ ঘটনা ঘটতে পারতো, সেই ঘটনা থেকে আপনি হয়তো ওইটুকু সময় দেরি করার জন্য বেঁচে গেলেন। এরকম ঘটনা কিন্তু ঘটতেই পারে। এনিওয়েজ, আমাদের রবি SMS করেছেন সিরাজগঞ্জ থেকে, এছাড়াও আহাদ সিলেট থেকে SMS করেছেন, তার খুব ঘুম পাচ্ছে তবুও তিনি শুনছেন। আমাদেরকে লোকমান SMS করেছেন বিয়ানী বাজার থেকে। এছাড়াও আমাদেরকে শান্তা SMS করেছেন, তিনি 2011 ভূত FM মিস করেননি, কিন্তু তার SMS গুলো আমরা মিস করেছি, সেটা তিনি লিখেছেন। আমি SMS আর মিস করলাম না, এবার পড়ে ফেললাম। রাকিব লিখেছেন জুজুর ঘটনা আরেকবার রেডিওতে শোনানো যাবে কিনা, আমরা একটু ট্রাই করবো সেটা শোনানোর জন্য খুব দ্রুত আপনাদেরকে। সৌরভ আমাদের SMS করেছেন, এছাড়াও মিল্টন SMS করেছেন নরসিংদী থেকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন আরজু সাদা সিলেট থেকে, এছাড়া আমাদেরকে তিজয় SMS করেছেন চিটাগং থেকে, টুটুল SMS করেছেন যশোর থেকে, রকস্টার ভূত SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন পাপ্পু, অর্ণব, তানিয়া, মিজান, মিনহাজ, ইব্রাহিম, পরি, রাসেল, তিথি, নাহিন সহ আরো অনেকে। যারা SMS পাঠাতে চান তারা SMS পাঠাতে পারেন আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। কি বলবেন, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন SMS এ, অথবা যারা সিলেটে রয়েছেন আমাদের এয়ারটেল উইনার, বা তাদেরকে আপনারা ইচ্ছে করলে এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে নানান ধরনের প্রশ্ন করতে পারেন, যে প্রশ্নগুলো আপনাদের মনে আসছে সেই প্রশ্নগুলো আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছে দেব। This track was downloaded from fusionbd.com. এবং এখন একটা ছোট ব্রেকে যাব আমরা ছোট
presented by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, সাথে আছে আমি এবং রাসেল, এবং আমি রাসেল এবং আমার সঙ্গে রয়েছেন মাসুম। আমাদের আজকের গেস্টরা রয়েছেন এবং সিলেটে রয়েছেন এয়ারটেল উইনাররা। তারা সেখানে দেখছেন যে সেই হন্টেড প্লেসে নতুন কিছু পাওয়া যায় কিনা। আর আপনি যদি আজকের শোটা মিস করে ফেলেন, যদি আপনার এক্সাম থাকে বা অন্য যে কোনো কারণে, তাহলে আপনি কিন্তু আবারও এই শোটা এয়ারটেল এম রেডিওর মাধ্যমে শুনতে পারেন। এবং সেজন্য আপনি যেটা করতে হবে, ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল নাম্বার 22 ফ্রম এনি এয়ারটেল কানেকশন, এবং আপনি দেখবেন যে এপিসোডগুলো একে একে আপনি পেয়ে যাচ্ছেন। And now listeners can get the Bhoot FM tune as their caller tunes, my tunes from Airtel. Bhoot FM tune code is 92125. এটা হচ্ছে কোড নাম্বার, এবং যে টিউনটা আপনি এখন শুনতে পাচ্ছেন সেটাই। And you can activate it by sending SMS, এবং আপনাকে যেটা করতে হবে, টাইপ করতে হবে CT স্পেস দিয়ে সেই কোড নাম্বারটি 92125, এবং এটা সেন্ড করতে হবে 3123 নাম্বারে। তাহলে দেখবেন যে আপনার এই টিউনটা সেট হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি তামান্না আমাকে SMS করেছেন, গালাগালি দেননি, এটাই অনেক বড় কথা, কারণ তিনি 1 বছরে 1000-এর বেশি SMS পাঠিয়েছেন। আমি নাকি একটা SMS-ও পড়িনি। আই এম রিয়েলি সরি। অ্যান্ড তারপরে তিনি লিখেছেন যে আই লাভ ভূত এফএম, মাসুম ভাইয়া প্লিজ। ওকে, সো আমরা ট্রাই করবো এরপর থেকে আপনার SMS পড়ে ফেলার জন্য। রোকন আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন ফেক ভূত, SMS করেছেন জিতু সহ আরো অনেকে। আমরা আবার একটা ঘটনায় চলে যাই এবং তারপরে আবারও ফিরে আসবো। আমাদের সঙ্গে আরো একজন লিসনার রয়েছেন এবং আজকে তিনি আমাদের গেস্ট হয়ে এসেছেন। আমরা তার কাছে একটা ঘটনা শুনবো, প্লিজ। Hello listeners, this is Orko, studying LLB from University of London. আমার এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি একটা সিরিজ অফ ইভেন্টস যেটা বিগত 4 বছর ধরে আমার সাথে ঘটছে, এবং এই ইনস্ট্যান্টগুলোর বেসলাইন একটাই, আই সি ডেড পিপল বললে ভুল হবে, শুধুমাত্র একজন মানুষকে দেখছি যে কিনা আজকে এই মুহূর্তে আমার জীবন আর নেই। এই মানুষটা আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একজন অংশ হিসেবে ছিল, আমার খুব ভালো বন্ধু ছিল। সে চলে যাওয়ার পর থেকেই আমার জীবনে এই ইনস্ট্যান্টগুলি ঘটা শুরু করেছে এবং টিল নাও ঘটছে। আগে বলি একটু তার ব্যাপারে। সে যেদিন মারা যায় সেদিন আমি তার সামনে পড়ে গিয়েছিলাম বলতে, সে যখন সুইসাইড করে, বিল্ডিং থেকে যখন লাফ দেয়, তখন আমি ওই বিল্ডিং এর সামনে দাঁড়িয়েছিলাম। আমরা সবাই মিলে তাকে যখন ডিএমএইচ নিয়ে যাই, ইট ওয়াজ টু লেট, উই কুডন্ট সেভ হার। পার্সোনাল রিজনের কারণেই তার নামটা বলছি না। আমার ফার্স্ট যে ইনসিডেন্টটা ঘটে সেটা এয়ারপোর্ট রোডে। আমি আর আমার ফ্রেন্ড ড্রাইভ করে যাচ্ছি। আপনি ওখানে ঢাকা মেডিকেলেও বেশ কিছু ঘটনা ঘটে যে আপনি পড়ে গিয়েছিল, বাট সুইসাইড যে করেছিল সেটা ঠিক লাফ দিয়ে না, তার আগে ঘটনাটা ঘটেছিল। সেটা একটু বলবেন যে আসলে মানে পয়জন টাইপের কিছু একটা, যে ওইটা একটু বলেন। ওইটুকু যেটা ঘটেছিল, আমরা তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে ডাক্তার সাথে সাথে যেটা বললো যে ওনার স্টমাক ওয়াশ করতে হবে। আমরা সবাই অবাকে বললাম, তো ছাদ থেকে লাফ দিছে, স্টমাক ওয়াশ কেন করতে হবে? তখন ডাক্তার সাথে সাথে বললো যে আপনারা লিপস গুলি দেখেন, আই এম শিওর যে পয়জন ইনটেক হয়েছে। আমরা আসলে তাকিয়ে দেখলাম যে হ্যাঁ, লিপস গুলি একদম ভায়োলেট কালার হয়ে গিয়েছে, and this was the symptom that she had taken poison. Okay. আর এখানে আরেকটা জিনিস বলতে হবে যে যখন আমরা বুঝতে পেরেছি যে না, তাকে হয়তো আর বাঁচানো সম্ভব না, ঠিক ওই সময় সে আমার হাতটা ধরে বলল, ইউ কেম বাট ইউ আর জাস্ট টু লেট। তখন আমার মনে পড়লো যে আমি ঠিক 2 বছর আগে তাকে একটা প্রমিস করেছিলাম যে যখন তোকে আমার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হবে, আমি ঠিক সেই মুহূর্তেই তোর সামনে আসবো। এবং সত্যি সত্যি তাই হয়েছিল, আমি তাকে সাহায্য করতে পারিনি। এবং তারপর থেকে আপনি ওই ফিগারটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দেখতে পান, রাইট? জি। আচ্ছা, তো প্রথম কোথায় দেখতে পেলেন আপনি? প্রথম এয়ারপোর্ট রোডে। আচ্ছা। আমি এবং আমার বন্ধু যখন ড্রাইভ করে এয়ারপোর্ট রোড থেকে আমার বাসার দিকে যাচ্ছিলাম,
স্পিড ওয়াজ সামথিং লাইক 125 দ্যাট টাইম। আমরা দুজনে ঠিক সেই সময় দেখলাম যে সাদা কাফনের কাপড় পরা ওই অবস্থায় চেহারাটা তার, ব্রেক ভাবেই চেহারাটা তার। আমি সাথে সাথে ব্রেক করে গাড়িটা সাইড করলাম। আমি আমার বন্ধু সামিরকে তখন জিজ্ঞেস করলাম যে তুই কি কিছু দেখতে পেয়েছিস? তখন বলল যেটা দেখছি সেটা বলতে চাচ্ছি না, আর তুই যেটা বলতে চাইতেছ সেটা শুনতে চাইতেছি না। তখন আমরা we both figured out that we had saw the same thing, right? এরপর বলল যে ঠিক আছে তুই পাশে এসে বস, আমি ড্রাইভ করি। বললাম আচ্ছা ঠিক আছে তুই কর। ও গাড়ি স্টার্ট দেওয়ার প্রায় 30-40 সেকেন্ড পরই ও আমাকে বলল যে দোস্ত গাড়ির ব্রেক ধরতেছে না। বললাম গাড়ির ব্রেক ধরতেছে না, সাথে সাথে বললাম যে গাড়িটাকে নিউট্রাল করে অ্যাক্সিলারেটর ছেড়ে যাইতে থাকুক, স্টার্টে যেহেতু আছে, যে মোমেন্টামে আছে যাইতে থাকুক। আমরা ঠিক তার কিছু দূর আগানোর পরে দেখলাম যে দুইটা ট্রাক ওই সময় মুখোমুখি সংঘর্ষে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে রাস্তার সাইডে। তো আমরা কোনো মতে জাস্ট ওই জায়গাটুকু পার করার পরই আমি বললো যে দোস্ত গাড়ির ব্রেক ঠিক হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এটাকে তখনও এতটা গুরুত্ব দিই নাই, ভাবছি যে চোখের হয়তো দৃষ্টি ভুল। কিন্তু তারপর এমন একটা ইনসিডেন্ট ঘটছে যেটাকে আমি বলবো যে হ্যাঁ এটা আসলে আমার লাইফ সেভার একরকম। আমি ওই সময় সিলেটে গেছিলাম, এখন থেকে প্রায় 3 বছর আগের ঘটনা এটা। সিলেটে যাওয়ার ওখানে ওরস অ্যাটেন্ড করতে গেছিলাম। তো ওরসের মাঝখানে আমার সিগারেট খাওয়ার খুব ইচ্ছা জাগলো। আমি আমার ওই ফ্রেন্ডকে নিয়ে ঠিক আছে চল সিগারেট খেয়ে আসি। আমরা ওখানে ওরস থেকে কিছু দূরে মেঠোপথের রাস্তা ধরে আগাচ্ছিলাম। আমরা যখন মানে মেঠোপথের রাস্তায় দাঁড়িয়ে যখন সিগারেট আনছি তখন আমাদের কানে ওরসের মাইকের আওয়াজ কানে ভাসছে। সিগারেট টানা শেষ, আমরা ভাবলাম যে ঠিক আছে এবার রিটার্ন করি। তখন দেখলাম যে ওরসের আওয়াজটা, মাইকের আওয়াজটা আর আমাদের কানে আসছে না। বললাম ঠিক আছে চল আমরা যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা দিয়ে হেঁটে ফেরত যাই। আমরা কিছু দূর হাঁটার পরে দুজনের কাছে মনে হলো যে দিস ওয়াজ নট দ্য রুট, আমরা এই রাস্তা দিয়ে আসিনি। ওকে, আমরা বললাম ঠিক আছে যেখানে মানুষ দেখা যায় বা আলো আছে এরকম দিকে আমরা হাঁটা দিই তাহলে, যেহেতু রাস্তাটা চিনতেছি না এই মুহূর্তে। কিছু দূর আগানোর পরেই দেখতে পেলাম যে বিশাল বাঁশঝাড়, কিন্তু বাঁশঝাড়টার ব্যাপারে যেটা অস্বাভাবিক ছিল যে বাঁশঝাড়টা দেখতে এমন ভাবে মনে হচ্ছিল যে কেউ বাঁশঝাড়টাকে টেনে নিচে নামিয়ে রেখেছে। আচ্ছা, এটা আমাদের স্ট্রেঞ্জ মনে হলো যে বাঁশঝাড় তো সাধারণত হেলে থাকে বা উপরে খারাপ হয়ে থাকে, এটা নিচে এইভাবে এরকম পজিশনে থাকবে কেন? তারপরে ঠিক আছে আমরা এটাকে পাশ কাটাই বা তাপ দিয়ে কেটে চলে যাই। ঠিক সেই সময় আমাদের দুজনেরই মনে হলো যে কেউ মানে একরকম চিৎকার করে বলছে যে খবরদার বাসটা ক্রস করো না, যাই করো বাসটা ক্রস করো না। আমাদের ঠিক সাথে সাথে মনে হলো যে and was it the same voice? Yeah, that was the same voice that I had encountered. আমি যে মানুষটার কথা বলছি ঠিক সেম ভয়েসটা ছিল। পরে আমার ব্রেনে ক্যাচ করলো যে, কারণ তাৎক্ষণিকভাবে আমরা এত বেশি শকড এবং ভয় পেয়েছিলাম যে মাথায় তখন ক্যাচ করেনি যে ভয়েসটা কার। পরে আমরা কনফার্ম, মানে ব্রেন যখন ঠান্ডা হয়েছে তখন বুঝতে পারছি। তার পরের ঘটনা অবশ্য। তো আমরা সাথে সাথে এই আওয়াজটা শোনার সাথে সাথেই বললাম যে উল্টা পথে দৌড় দেই। আমরা সাথে সাথে যখন উল্টা পথে দৌড় দেওয়া শুরু করেছি তখন আমরা মানে পিছন থেকে আওয়াজ পাইতেছি যে কিছু একটা বা কেউ একটা আমাদের পিছে পিছে একদম দৌড়াইতেছে। and that was the time I saw her completely. আমি দেখলাম যে that was the instant যে আমি তাকে সবচেয়ে ক্লিয়ারলি দেখতে পেয়েছি till now। সাদা কাফনের কাপড় পরার মতো, সাদা কাপড় একইভাবে, মানে প্রতিবাসী একইভাবে আসে, একইভাবে আমাদের দিকে উল্টো দিক থেকে দৌড়ায় এসে বলছে তোমরা দৌড়াতে থাকো, থামো না বলে আমাদেরকে পাশ কাটায় আমাদের পিছে চলে গেল। এবং আমরা তখনও দৌড়ানো থামাই নাই, আমরা প্রাণপণে দৌড়াচ্ছি এবং শুনতে পাইতেছি বিভৎস বিকট চিৎকারের আওয়াজ এবং অমানসিক চিৎকার। এগুলি মানে মানবিক ভাবে কোনো মানুষের পক্ষে এরকম চিৎকার দেওয়া সম্ভব না আমাদের যেটা মনে হয়েছে। ওকে, সো এই ছিল ঘটনা। এন্ড আমরা একটা ফোন কলে যাবো, রাইট? একটা ফোন কলে যাবো এবং তারপরে আবার আপনাদেরকে স্টুডিওতে ফিরিয়ে নিয়ে আসবো। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে ওয়েট করছেন মাইশা। হ্যালো মাইশা।
হ্যালো হ্যালো জি মায়েশা হ্যালো মায়েশা জি হ্যাঁ দিস ইজ রাসেল ফ্রম রেডিও ফুর্তি এন্ড আপনার বাসায় আজকে কিছু একটা ঘটছে রাইট আপনি একটু মানে যে জায়গায় নয়েজ না এরকম একটা জায়গায় আসবেন একটু প্লিজ শোনা যাচ্ছে না ঠিক মতো যে জায়গায় নয়েজ নাই আপনি সেরকম জায়গায় আসবেন হ্যালো হ্যালো হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন জি আচ্ছা আপনার বাসায় আজকে কোন একটা ঘটনা ঘটছে এবং আপনি সেই ঘটনাটা শেয়ার করতে চান আমরা শুনে ফেলি হ্যাঁ জি জি আমি স্টার্ট করব জি আপনি স্টার্ট করেন আমার একটা মামা আছেন তো সে মানে প্রতিবন্ধী 4 মান্থ ধরে সে মিসিং বাসা থেকে আচ্ছা তো সেটার জন্য অনেক খোঁজাখুঁজি হয়েছে তারপরে খুঁজে পাওয়া যায়নি লাইক মানে জিন ডাকার করেছে আমার ফ্যামিলি থেকে দেন আমার এখানে নানু বসে তারপর কয়েকজন আসছে জিনের জন্য দেন অনেক গান টান হচ্ছিল লাইক টর্বার টাইপের তো অনেকে তো সে একটা মহিলা ছিলেন তো সে হঠাৎ করে লাইক হেড ব্যাং করে স্টার্ট করলেন দেন হঠাৎ করে তার ভয়েস চেঞ্জ হয়ে গেল সে কথা বলতে স্টার্ট করলেন আমার খালা তার সাথে কথা বলছিল সে ফার্স্টে সালাম দিয়ে দেন কথা বলতে স্টার্ট করলো দেন বলছিল যে হ্যাঁ আমার খালারা কোয়েশ্চেন আস করছিল আর সে রিপ্লাই দিচ্ছিল আমার ব্যাপারে যে কোথায় আছে আমার নানা পীর ছিলেন তাকে কবর দেওয়া হয়েছিল বাসা থেকে বাইরে তো লাইক এটা হচ্ছে গিয়ে তারা চেয়েছিল যে বাড়ির মধ্যে যেন মাজার করে দেওয়া হয় তো সেইটার ভুলের জন্য নাকি মামাকে নিয়ে গিয়েছিল নানার কাছে এরকম কিছু বলছিল তারপরে আমার খালারা জিজ্ঞেস করলো যে কি হলে মামা ফেরত আসবে বললো যে কান্নাকাটি করতে হবে অনেক প্রে করতে হবে তাহলে ঠিক হবে যেন 1 মান্থ টাইম দিয়েছে 1 মান্থের মধ্যে মেবি ফেরত আসবে সে অনেক কিছু বলছিল আমাদের ব্যাপারে যা তার জানার কথা না সে আমাদের ফার্স্ট দেখছে বা আমাদের চেনো না এখনো কি সেটা চলছে হ্যাঁ আমাদের মানে জিনের ওইটা শেষ কিন্তু এখন ওই যে গান টান দরকার আচ্ছা এই যে আমরা পেছনে গান শুনতে পাচ্ছি এই গানটা কিসের হ্যাঁ তাদের ওইখান থেকেই হচ্ছে তাদের ওইখান থেকে হচ্ছে মানে এটাও কি সেইটাই পার্ট জিন নামানোর পার্ট জি এটা কি জিন নামানোর পার্ট বা এরকম কোনো কিছু হ্যাঁ জিন নামানোর মানে আগে এইসব হয়েছিল এখন এমনি নরমালি গান টান হচ্ছে ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো আমরা কথা বলছিলাম মায়েশার সাথে এবং তিনি জানিয়েছিলেন যে এই মুহূর্তে ঠিক এরকম একটা ইনসিডেন্ট তাদের বাসায় ঘটছে যে সেখানে জিন নামিয়ে সেই যে মানুষটি হারিয়ে গেছেন তাকে খোঁজাখুঁজির ব্যাপারটা চলছিল তো আপনারা যারা SMS করতে চান তারা আমাকে SMS করুন লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে আমি কিছু SMS পড়বো এবং এরপরে আমরা আবারও সিলেট থেকে ঘুরে আসবো সো আমাদেরকে মনির MC কলেজ থেকে লিখেছেন যে ভাইয়া ভূত FM শুনছি 4 বন্ধু এবং DJ ভূত কামাল .com আমাকে লিখেছেন বরিশাল নিউ হোস্টেল থেকে এছাড়া আমাদেরকে রাত্রি বাগেরহাট থেকে SMS করেছেন তাহলে তিনি একা লাইট অফ করে ঘরের মধ্যে শুনছেন আমাকে ইকরা SMS করেছেন এবং তিনি বলেছেন যে এই বছর SMS পড়া হয়নি 2012তে যেন পড়া হয় আমি এই বছরেই পড়ে ফেলেছি এছাড়া আমাকে SMS করেছেন আবির এছাড়াও আমাদেরকে SMS করেছেন ইরানি নোয়াপাড়া যশোর থেকে নীল আকাশের চাঁদনি আমাদের SMS করেছেন আমি আমার ফ্রেন্ড ইভা এবং লুহির সঙ্গে ভূত FM শুনছি সুমন খুলনা থেকে SMS করেছেন আমিও আপা ভূত FM শুনছি খুব ভালো লাগছে আমরা ছোট একটা ব্রেক নেই না একটা ছোট ব্রেক নিয়ে ফিরে আসবো তারপর আপনাদেরকে সিলেট নিয়ে যাবো এবং তারপরে আমরা আরো নতুন ঘটনা নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি Haunted by Airtel.
শুনছেন সব সময়ের রেডিও ফুর্তির সাথে আছে রাসেল, আমার সাথে আছে মাসুম এবং আজকে আমাদের গেস্টরা। আর এখন সরাসরি আমরা সিলেটে যাব, তবে তার আগে কিছু SMS পড়ে ফেলি। আমাকে মুসা চৌধুরী SMS করেছেন সার্ক ইন্টারন্যাশনাল কলেজ সিলেট থেকে, যে আমারও ঘটনা আছে। আপনি আমাদের ইমেল করে পাঠাতে পারেন আপনার ঘটনা, লিখে ফেলুন আপনার ঘটনাটি এবং পাঠিয়ে দিন bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আমাকে মিল্টন নরসিংদী থেকে SMS করেছেন, নরসিংদী দাসপাড়া থেকে, যে আজকে তারা অনেক ভয় লাগছে। নিউ ইয়ার ভূত আমাদের SMS করেছেন যে কত SMS পাঠালাম কোনো উত্তর পাই না, এই যে উত্তর পেয়ে গেছেন। কিন্তু মিরাজ আমাদের SMS করেছেন কুমিল্লা থেকে। এছাড়া আমাদের SMS করেছেন জুহি, দীপ্তি আমাদের SMS করেছেন, রাকিব সরকার আমাদের SMS করেছেন আমাদেরকে বেন 10। এছাড়া আমাদের SMS করেছেন ভূতের দাদা, SMS করেছেন আমাদেরকে সাগর। এছাড়াও আমাদের SMS করেছেন কাউসার প্রান্ত আমাদের SMS করেছেন সাতক্ষীরা থেকে। এছাড়া আমাদেরকে যমজ ভূত SMS করেছেন মিল্টন, আমাদের SMS করেছেন নরসিংদী থেকে। আমাদেরকে SMS করেছেন রবি, জেরিন, টুম্পা, কনা, নূর কাজীপুর থেকে, এবং তারা লিখেছেন ভাই আমরা সবাই ভূত এফএম শুনছি, থ্যাংক ইউ। তানভীর আশিক নেভি কলেজ খুলনা থেকে লিখেছেন তারাও ভূত এফএম শুনছেন। সুমন টঙ্গী থেকে লিখেছেন অপমানিত ভূত। ওকে, সো আমরা এরপরে সরাসরি সিলেটে চলে যাব, এবং সিলেটে আমাদের এয়ারটেল উইনাররা রয়েছেন আজকে, যারা ভূত এফএম এর মাধ্যমে এবং এয়ারটেল বাজ থেকে যারা আজকে সিলেক্টেড হয়েছেন, যারা উইন করেছেন, এবং যারা তাদের সাথে আমরা এখন কথা বলবো, তারা এখন রয়েছেন সিলেটের একটা হন্টেড টি গার্ডেনে, এবং সেখান থেকে জানিয়ে দিবেন এই মুহূর্তে তারা কি দেখছেন। হ্যালো রাসেল ভাইয়া, ফুয়াদ বলছি। জি, কি অবস্থা আপনাদের? জি ভাইয়া, আমাদের ওই দেবাশিসের ঘটনার পরে আমরা সবাই আবার ইন্ডিভিজুয়াল ভাবে চলে যাই। তো আমার সাথে ছিল সিলেটের শহীদুল ভাই, যে সিলেটের উইনার। তো আমরা এক পর্যায়ে টি স্ট্রিটের আস্তে আস্তে ভিতরে গভীরে চলে যাই। তো এক পর্যায়ে আমরা কিছু শব্দ শুনতে পাই, সেটা কিসের শব্দ প্রথম আমরা বুঝি না। পরে দেখি যে শিয়ালের বিকট ডাক, এইরকম শিয়ালের ডাক দলবদ্ধ ভাবে, যা আমরা কখনো আমি শুনি নাই। তো এক পর্যায়ে শহীদুল ভাই বলে যে এখান থেকে প্রস্থান করা আমাদের উচিত। তো আমরা ওইখান থেকে দ্রুত গতিতে এই আপনার টি স্ট্রিটের একটা পরিত্যক্ত কটেজ আছে, ওইটার সামনে আসি এবং সবার সাথে এটা শেয়ার করি। এবং উনি বলে যে এটা খুবই ভয়ানক একটা ব্যাপার। আর আমাদের সাথে যিনি আছেন ভরত ভাই, তো উনি বলেন যে এটা খুবই রিস্কি জায়গা এবং আমাদের সবার একত্রে থাকতে হবে এখন। আচ্ছা, আমি অন্য কারোর সাথে কথা বলতে, আমি আমাদের সাথে যে শহীদুল ভাই আছে ওনার সাথে কথা বলে। হ্যাঁ, জি জি জি। হ্যালো রাসেল ভাইয়া। হ্যাঁ, শহীদুল বলতেছি সিলেট থেকে বলছেন। কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? আরে ভাইয়া, আমার সাথে যিনি ছিলেন, তো আমরা একসাথে যাচ্ছিলাম তো সরু রাস্তা দিয়ে, ঠিক আছে। তো আমরা যখন শিয়ালের ডাকগুলো শুনলাম তখন আমরা চলে আসি, ঠিক আছে। ভয়ে ওইখান থেকে তাড়াতাড়ি দৌড়ে চলে আসি, ঠিক আছে। তখন আমরা মনে করলাম যে আমরা ফিল করি যে আমাদের একটি সেফটি প্লেস দরকার। তখন আমরা ওই কটেজে পরিচিত কটেজে। আচ্ছা, এইখানকার এই টি গার্ডেন নিয়ে লোকজন কি বলে? আসলে কোনো ঘটনা আছে এই টি গার্ডেনের? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ওইখানে ওই যে জজকে নিয়ে যে কাহিনী, সেখানে ওই টি স্ট্রিটের কোন একটা জায়গায় হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা ওই টি স্ট্রিটের কোন এক জায়গায় আছে, ঠিক আছে, আমরা অবস্থান করতেছি। আচ্ছা, ওকে। এরপরে এয়ারটেল বাজ থেকে যারা সিলেক্টেড হয়েছেন বা যারা উইন করছেন, তাদের মধ্যে কারোর সাথে আমি একটু কথা বলি। হ্যাঁ, ঠিক আছে। ওই যে সিলেটের আরেকজন আছে ফয়সলের সাথে আমি কথা বলেছি। আর কেউ? ঠিক আছে। হ্যালো রাসেল ভাই, আমি অন্তু বলছি। রাইট, অন্তু, কেমন লাগছে আজকে এই অবস্থা? জি, প্রথম খুব ভালো লাগতেছিল, কিন্তু যখন আমরা আলাদা আলাদা হয়ে গেছি, দুজন করে চারটা টিম করেছি 8 জনের, তখন আসলে আমরা এক্সপিরিয়েন্স করা শুরু করি। আমি আর ফারনান ভাইয়া গিয়েছিলাম। তো আমি নিজে একটা জিনিস ফিল করি যে আমি হাঁটতেছি, আমার কাছে খুব ভয় লাগতেছিল এবং আমি খুব আনইজি ফিল করতেছিলাম, বাট ফারহান ভাইকে বলতেছিলাম না যে উনি কিছু বলেন নাকি। কিন্তু দেখা গেল যে এক সময় যে আমি মনে করতেছি যে আমার পিছনে কেউ আছে। যখন আমি টার্ন করি দেখি যে কিছুই নাই, কিন্তু একটু দূরে দেখি যে কুয়াশার ভিতর দিয়ে একটা মানুষ হেঁটে গেলে যেরকম একটা ফাঁকা হয়ে যায়, সেরকম ফাঁকাটা হয়েছে। তখন আমি এটা ফারহান ভাইকে জানাই, ফারহান ভাইকে বলে যে চলো তাহলে আমরা সবার সাথে যাই। তো এখানে আমরা যখন দুজন আছি, দুজন থাকা উচিত হবে না, তখন আমরা গেট টুগেদার করি। আচ্ছা, এই এলাকায় এসে আপনারা বেসিক্যালি কি
কি আপনারা এখানকার স্থানীয় লোকজনদের কাছে এই চা বাগান সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন? জি জি, স্থানীয় লোকদের সাথে আমরা আসার পর যে স্থানীয় লোকদের সাথে কথা বলেছিলাম তারা বলছে যে এটা আসলে একটা ভৌতিক প্লেস, আপনারা বেশি ভিতরে যায় না, কারণ এটা অনেক বড় এরিয়া আর এখানে কোনো লোকারণ্য নাই, আছে টি স্টেটের শেষের দিকে, তো আপনারা মিডিলের দিকে যান না। আর বলছে যে এখানে যে একটা গ্রেভইয়ার্ড আছে, তো এখানে অনেক কিছু হয়েছে, এখানে কবর টবর আছে, তো আপনারা প্লিজ সেফলি থাকেন। আর আমরা প্লিজ সেফ ছিলাম। আর এখানে বলছে যে অনেক আগে যারা কাজ করতো তারা মরে গেলে এখানে তাদেরকে কবর দেওয়া হয়েছে। তো আপনারা প্লিজ আপনারা সেভ করে থাকেন, কারণ আপনার যদি কিছু হয় আমাদের সিলেটবাসীর একটা দুর্নাম হবে। তো আমরা সেভাবে আছিলাম। আচ্ছা, সো আমরা যেটা চাইবো যে আপনারা প্রচুর ছবি তোলেন ওখানে, এবং ছবিগুলো আমাদের যে আমরা ছবি তুলেছি আর অবশ্য আরো ছবি তুলবো। তো আমাদের বরাদ ভাই আছে যিনি রেডিও ফুটি থেকে এসেছেন, ওনার কাছে হ্যান্ড ওভার করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে আবারও আমরা আপনাদের কাছে ফিরে আসবো। সো আপনারা দেখতে থাকুন এবং আমাদেরকে জানাতে থাকুন যে কি অবস্থা সেখানে। ওকে, আমরা আবারও ফিরে যাচ্ছি স্টুডিওতে। কথা বলছিলাম এখন সরাসরি সিলেটে, যেখানে একটা হন্টেড টি গার্ডেনে রয়েছেন এয়ারটেল বাজ থেকে এবং রেডিও ফুর্তির মাধ্যমে যারা হচ্ছে নির্বাচিত হয়েছেন এবং যারা আজকে সিলেটে একটা হন্টেড টি গার্ডেনে অবস্থান করছেন এবং সেখান থেকে জানিয়ে দিচ্ছেন আপনাদেরকে বিভিন্ন আপডেট। আমরা চলে যাব আবারও ঘটনায়, এবং আমরা আবারও সুমন ভাইয়ের কাছে একটু যাই। This track was downloaded from fusionbd.com. এবং সুমন ভাইয়ের ঘটনা আছে একটা নিশ্চয়ই। হ্যালো লিসেনার, আমি সুমন। তো এখন যে ঘটনা বলবো এটা বেসিক্যালি আমার না, আমাদের অফিসের এক ড্রাইভারের। তো ওর কাছ থেকে আমি 5-6 মাস আগে শুনেছিলাম। তো ঘটনাটা হচ্ছে 7 থেকে 8 বছর আগের কথা। ও তখন আঞ্জুমানে মফিদুল ইসলামে চাকরি করতো ড্রাইভার হিসেবে। তো একদিন লাশ নিয়ে যাচ্ছে আর কি গাড়িতে ময়মনসিংহ এর দিকে। তো রাত আনুমানিক শেষ রাতের দিকে হবে আর কি। তো যাওয়ার পথে হঠাৎ করে ওর মনে হইতেছে যে ওর যে মাইক্রোবাসটা নিয়ে যাচ্ছে চালিয়ে, তো মনে হইতেছে যে মানে ছাদের উপরে মানে একটু ভারী ভারী লাগতেছিল আর কি প্রাথমিক পর্যায়ে। এবং যে স্পিডে গাড়িটা চলার কথা ছিল ওর কাছে মনে হইতেছে আসলে সেই স্পিডে গাড়িটা চলতেছে না। আচ্ছা। তো একটা পর্যায়ে যে লাশের যে গাড়িগুলো থাকে পিছনে ঝাপটা আর কি তোলা যায় আর কি। তো ওইখানে একটা মানে পিছন থেকে একটা সাউন্ড আসতেছিল যে, তো পিছনে তাকানোর পরে দেখতেছে যে না সবকিছু ওকে আছে। তো এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে আর কি আবার একটা ঝাঁকি আসে আর কি পিছন থেকে। তো পিছন দিক থেকে ঝাঁকি আসার পরে ওরা পিছনে তাকাই দেখে যে লাশটা যে কফিনের ভিতর ছিল সেই কফিনটা আর কি গাড়ির ভিতর নেই আর কি। আচ্ছা। তো ওরা সাথে সাথে গাড়ি ব্রেক করে নামলো, নেমে দেখে যে কফিনটা বাইরে পড়ে আছে আর কি। তো ওরা কফিনের কাছে যাওয়ার পরে আর কি দুজনে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। তো ওদেরকে সকালবেলা স্থানীয় লোকজনের এসে উদ্ধার করার পরে ওরা যেটা দেখলো যে লাশের কফিন গাড়ির ভিতরে আছে, যেভাবে ঢাকা থেকে নিয়ে যাচ্ছিল এবং সবকিছু কফিন আটকানোই ছিল আর কি। তো ওরা যেটা বললো যে রাত্রে যখন ওরা ওই দেখছে যে লাশ কফিনটা পড়ে গেছে গাড়ি থেকে, তো ওরা কফিনের কাছে গিয়ে দেখছে যে কফিনের ঢাকনাটা উঠানো এবং লাশটা খুব বিকৃত অবস্থায় ছিল আর কি, খুবই বিকৃত অবস্থায় ছিল। এবং ওরা এই দুজনেই ওটা দেখছে, দেখার পর দুজনেই সেন্সলেস হয়ে যায়। তো এই ছিল ঘটনা। এবং পরের দিন ও এসে আর কি চাকরি ছেড়ে দিয়েছে আর কি। আচ্ছা, চাকরি ছেড়ে দিয়েছে আর কি। ওকে, সো আমরা আবারও আপুর কাছে ফিরে যাই। আপু, আপনার কি আর কোনো ঘটনা বা কিছু বলার আছে? আপনি যে বলছিলেন যে এমনিতে সমস্ত প্যারানর্মাল যে সমস্ত ব্যাপার স্যাপার আছে, এই সমস্ত ব্যাপার নিয়ে আপনার এমনি পার্সোনাল আপনি নিজে বলছিলেন যে আপনারা কিছু ফিল করেন, বাট এমনি প্যারানর্মাল যে সমস্ত ঘটনা ব্যাপার স্যাপার ঘটে চারপাশে, শোনেন আপনি বিভিন্ন মানুষের কাছে, সেগুলো নিয়ে আপনার বক্তব্য কি আসলে? আসলে দেখুন, আপনাদের রেডিও ফুর্তির মাধ্যমে বেশিরভাগ মানুষ অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার কথা ব্যাখ্যা করেছেন, সুতরাং এই বিষয়গুলো নেই সেটা বলা যাচ্ছে না। কিন্তু আমার যেটা হয়েছে, আমার বাবা অত্যন্ত দুর্দান্ত সাহসী একজন মানুষ ছিল। আমরা যাতে কখনো ভূতের ভয় না পাই, আমরা যখন খুব ছোট তখন থেকে উনি আমাদেরকে ভূতের ছবি বসিয়ে দেখাতেন। এবং ইন এ সেন্স আই গ্রু আপ ওয়াচিং হিচককস মুভি। ওকে। সো যেটা হয়েছে যে ভূত ব্যাপারটা নিয়ে খুব ওই ধরনের ভয়ভীতি আমাদের ভাই বোন দুজনের কারোর মধ্যে নেই। আমরা যদি রাতের অন্ধকারে একটা আওয়াজ শুনি, আমাদের মাথায় প্রথমে চোর ডাকাতের কথাটাই আসে এবং আমরা লাইট জ্বালিয়ে ওটা দেখতে যাই। কিন্তু তাই বলে তারা নেই বা এক্সিস্ট করে না, বা মানুষ যারা সব বলছেন
হচ্ছে না তা নয়, কিন্তু আমার যেটা হয়েছে যে ফার্স্ট আই ট্রাই টু থিঙ্ক অফ ইট ইন এ লজিক্যাল ওয়ে। ওকে, ঠিক আছে। সো এটা যারা প্রচন্ড ভয় পায় তাদেরকে কোনো টিপস দিতে পারেন আপনি? যারা মানে অনেকে থাকে যে একা একা এক ঘর থেকে আরেক ঘরে যেতে ভয় পায়। আমার মতে হচ্ছে গিয়ে আমাদের ভয় লাগার প্রথম যে কারণটা সেটা হচ্ছে আমরা মানুষরা যখন আলো থাকে না তখন আমরা ভীষণ অসহায় থাকি। আচ্ছা। এবং আমরা তখন ভাবি যে আমি দেখছি না কিন্তু অন্যরা তো আমাকে দেখছে, অটোমেটিক ভাবে ভয়টা অনেক বেশি কাজ করে। তো সুতরাং যেটা হচ্ছে কিন্তু শেষ কথা হচ্ছে আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। তো ভয় যদি লাগে যে ধর্মের হোক না কেন, আল্লাহর নাম নিয়ে দোয়া দৌড় কিছু পরে লাইটটা জ্বালালে মনে হয় ভয়টা অনেক কমে যাবে। ভাইয়া আপনি কি ভয় পান নাকি আপনি ভয় পান নাকি আপনি ভয় পান না? এই সমস্ত ব্যাপার স্যাপার যেগুলো শোনেন এগুলোর প্রতি কোনো বিশ্বাস বা অবিশ্বাস এরকম কিছু আছে আপনার? না, আমি আমার ওয়াইফের থেকে সম্পূর্ণ বিপরীত। আমি প্রচন্ড ভয় পাই। আচ্ছা। এবং সেই জন্যই মনে হয় মানে রেডিও ফুর্তি মাঝে মাঝে আমি এপিসোড স্কিপও করি। আচ্ছা। প্রচন্ড ভীতু আমি, এবং না দেখা জিনিসের প্রতি ভয়টা আমার বেশি। আচ্ছা। আমার ভূতে বিশ্বাস আছে সাংঘাতিক ভাবে, এবং আমি মনে হয় আপনাদের আইডিয়াল একজন লিসেনার, যে ভয় পায় তাও শোনে, আবারও ভয় পায়। সো আই এম লাকি ইন এ সেন্স যে আমার ওয়াইফ অত্যন্ত সাহসী। যে সিনটা হয়তো উল্টা হওয়া স্বাভাবিক ছিল, আমার ক্ষেত্রে ব্যাপারটা বিপরীত। আর আরেকটা যেটা কারণে আমার একটু ডার্ক ফোবিয়া আছে, এটা অনেকেরই থাকে। সুতরাং যেখানে অন্ধকার সেখানে আমি অটোমেটিক্যালি হাফ ডেড। সো আর ফুল ডেড করার জন্য হয়তো আবার টুংটাং সাউন্ড যথেষ্ট। সরি, একটু ফান করে ফেলছি। না, আমি খুব ভয় পাই এবং ভূতে বিশ্বাস করি। আমি নিজে দেখি না, আলহামদুলিল্লাহ, দেখতেও চাই না। ওটা থাকো দেবো, আমি আমার মতো কি দরকার ভাই ইন্টারাকশন করার, বাট আমি অত্যন্ত ভয় পাই। ওকে, সো সুমন ভাই আপনার আরেকটা যদি ঘটনা থাকে তাহলে আমার একটা ঘটনা শুনি। হ্যালো লিসেনার, আমি সুমন। আমার একটা ঘটনা আছে যেটা অনেক আগের কথা, তখন ক্লাস 3-তে পড়ি। তো আমি স্কুল ছুটি হওয়ার পরে, গ্রীষ্মের ছুটির পরে আমরা নানা বাড়িতে যাই বেড়াইতে। তারপরে সন্ধ্যার পরে তো গ্রামে মূলত দেখা যায় যে লোডশেডিং হয় আর কি। তো কারেন্ট চলে গেছে, তো হেরিকেনের আলোয় যেটা বলে গ্রামে আর কি, তো ওইটা থেকে গল্পের বই পড়তেছিলাম। তো হঠাৎ করে দেখতেছি যে একটা শ্যাডোর মতো মানে লাইক মানে ভাসমান অবস্থা আর কি। তো অনেকক্ষণ দেখতেছিলাম আর কি। তো আমি ওইটার দিকে অনেকক্ষণ যাবত তাকাইছিলাম যে আসলে ব্যাপারটা কি ঘটে। কতটুকু ছিল সেটা? মানে শ্যাডোটা কতটুকু ছিল? শ্যাডোটা আসলে কোন শেপ টেপ মনে আছে? শেপ, হ্যাঁ শেপ মনে আছে। আসলে মানুষের মতো না, জাস্ট বোঝানো যাবে না আর কি ফিগারটা কিরকম আর কি। তো ওইটা দেখার পরে আমি আসলে ভয় পাইতেছিলাম, কিন্তু যখনই ফাইনালি আর কি ভয় পাবো, জাস্ট মনে হয়েছে যে ও খুব দ্রুত বেগে আর কি ছুটে আসছে। তো আসার পরে মনে হয়েছে যে আমার মানে শরীর উপর থেকে চলে গেছে। আচ্ছা। তো ওই মুহূর্তে আমি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। তো সেন্স পরের দিন সকালে ফেরে। তো ফেরার পরে প্রাথমিক পর্যায়ে যে স্থানীয় হুজুর আনা হয়েছে, হুজুর আনার পরে পানি পড়া দেওয়া হলো। তো কিছুদিন পর যে সমস্যাটা হয় যে মানে আমি মানে একটা প্রেজেন্স ফিল করতাম যে সাথে হয়তো একটা কিছু আছে। যেমন আমি প্রায় 3 বছর এটা নিয়ে সাফার করছি। 3 বছর আমি রাতে একা কখনো শুতে পারিনি, এবং যেটা মনে হইতো যে মানে একা থাকলে মনে হইতো যে পিছনে কেউ কাঁধে হাত দিচ্ছে অথবা নাম ধরে ডাকতো। তো প্রাথমিক পর্যায়ে যেটা হয়েছে যে নাম ধরে ডাকার ফলে, যেহেতু সুমন নামটা খুব কমন, তো সবাই বলতো যে না অনেক সুমন নাম যেহেতু কমন অনেকেই ডাকতে পারে, তো এটা কোনো সমস্যা না। তো একটা পর্যায়ে মানে যখন খুবই আর কি খারাপ অবস্থা, ভয়াবহ অবস্থা হয় যে মানে একা আমি কখনো থাকতে পারতাম না। তো পরে হুজুর দেখানো হয়েছে, হুজুর দেখানো হওয়ার পরে তাবিজ দেওয়া হলো। তারপরে প্রায় 3 বছর পরে আর কি মোটামুটি রিকভার হয়ে যায় এটা। ওকে, আমরা আবার একটু কথা বলবো আরেকজন আমাদের যে এয়ারটেল উইনার রয়েছেন তার সাথে, এবং তারপরে আপনার কাছে ফিরে আসবো, কারণ তার কাছে শুনবো। আমি আপনার বাম হাতে একটা তাবিজ দেখতে পাচ্ছি, এই তাবিজটা কিসের তাবিজ? হ্যালো স্যার, আমি তাইফুজ্জামান। এটা হচ্ছে আমি যে আপু যে বললো প্রেজেন্স মানে বুঝতে পারা, গেস করা, আমি তো বলেছি আমি ভালো কোনো কিছু গেস করতে পারি না, বাট খারাপ কিছু হলে আমি একদম হার্ডলি আমি এটা বুঝে ফেলি যে কিছু একটা হতে যাচ্ছে। তো মানে আমার ফ্যামিলি চিন্তা করছে যে এটা আসলে ছাড়ানো দরকার। আচ্ছা, দ্যাটস ওয়াই তারা এই ওয়েটা চুজ করেছেন। এই তাবিজটা কি সেই জন্যই দেখতে পাচ্ছি যেটা আমরা। আচ্ছা, তো আপনি মানে এরকম অনেক কিছু আছে যে দুঃসংবাদ আপনি আগে থেকে বুঝতে পেরেছেন, টের পেয়েছেন? হ্যাঁ, আমি 100%
আমি বুঝে ফেলেছি আচ্ছা কি হতে যাচ্ছে এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি। এমনিতে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আপনার কি ধারণা? ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আমার হ্যাঁ 100%। আচ্ছা কারণ আমি নিজে দেখেছি তো এটা 100%। আচ্ছা তাহলে আমরা একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা সুমন ভাইয়ের কাছ থেকে শুনি। সুমন ভাই নিজে দেখেছিলেন, সেরকম একটা ঘটনা শুনবো আমরা। হ্যালো লিসেনার, আমি সুমন। তো ব্ল্যাক ম্যাজিক যেটা আসলে এটা আমার ফ্যামিলির ঘটনা। তো আমি তখন অনার্সে পড়ি। তো আমাদের এখানে বলে রাখি যে আমাদের ফ্যামিলিতে আসলে অনেক মানে নিজেদের ভিতরে অনেক সমস্যা আছে, যেহেতু গ্রামে কিন্তু মানে জমা জমি নিয়ে আর কি কিছু ঝামেলা থাকে আর কি। তো একটা পর্যায়ে হলো কি আমাদের ফ্যামিলি 4 জন মেম্বার, আমি আমার গ্র্যান্ডফাদার আছে। তো আমি যেহেতু পড়াশোনার খাতিরে বাইরে থাকতাম, তো একটা সময় দেখা গেল যে মানে আমাদের ফ্যামিলিতে 3 জন, ছোট ভাই, আমি, বাবা মা, 4 জনের ভিতরে দেখা যায় যে মানে কারো ভিতরে কারো মানে সম্পর্কটা ভালো থাকতো না আর কি। এবং সবসময় একজনের না একজন অসুখ বিসুখ লেগে থাকতো। ছোট ভাই সুস্থ হলে আম্মু অসুস্থ হইতো, আম্মু অসুস্থ হলে আব্বু অসুস্থ। এবং মানে এই 3 জনের ভিতরে দেখা যেত একটা না একটা কিছু জ্ঞানজাম লাগতোই। বাসায় থাকলেই মানে কারো কথা কারো ভালো লাগতো না। এবং তো এই বিষয়টা আমার নানু আবার খুব ভালো বুঝতো আর কি, এবং তার এই বিষয়ে মানে খুবই ফেথ যে না এই ধরনের কিছু একটা থাকে। তো একটা পর্যায়ে নানুর পীড়াপিড়িতে আর কি হুজুরের কাছে যাই। তো হুজুরের কাছে যাওয়ার পর উনি বলছে যে হ্যাঁ আপনাদের বাসার ভিতরে তাবিজ আছে। আচ্ছা। তো এটা আব্বু প্রথম বিশ্বাস করে না, এটা অসম্ভব, হইতে পারে না। তো এইভাবে আমরা 3 জনের কাছে যাই এবং 3 জনের সেম কথা বলছে যে আপনাদের ঘরের ভিতরে তাবিজ আছে, তাবিজটা আপনাদের উঠাইতে হবে, আর নাহলে সমস্যা আছে। আচ্ছা। তো একটা পর্যায়ে আমরা ওই তাবিজ উঠানোর ব্যবস্থা করি। ওই যে গ্রামে আছে হুজুরা যে বাটি চালান দেয় আর কি, তুলা রাশি দিয়ে বাটি চালান দেয়। তো হুজুর ডাকা হয়েছে, হুজুর ডাকানোর পরে উনি বাটি চালান দিল। এবং আমি যেটা নিজে দেখছি আর কি, ওই বাটিটা মানে কিছু সূরা কালাম পরে বাটিতে ফুদার পরে মানে বাটিটা অটোমেটিকই আর কি, যে তুলা রাশি থাকে ও বাটির উপর হাত থাকে, ওই বাটিটা অটোমেটিকই মানে যেখানে তাবিজ থাকে সেখানেই যাবে আর কি। এবং আমি মানে লিসেনাররা বিশ্বাস করুক না করুক, যেটা আমি নিজে দেখছি আর কি। তো ওই বাটি উনি দিছে, ওই বাটি গিয়ে ঘরে একটা নির্দিষ্ট থামার পরে হুজুর রাউন্ড করলো, রাউন্ড করার পরে মাটি খোঁড়া হইলো, খোঁড়ার পরে 3টা তাবিজ পাওয়া গেছে। আচ্ছা, তাবিজের মধ্যে কি ছিল? তাবিজের মধ্যে যে জিনিসটা ছিল, একটা তাবিজে আসলে আরবি ভাষা না হিব্রু ভাষা জানি না, অনেক কিছু লেখা ছিল, ওটা আসলে বলতে পারি না, হুজুরি বলে নাই, ব্যাখ্যা দেয় না। আর 2টো তাবিজের ভিতরে যেটা ছিল, তাবিজ ছিল আপনার যে শামুক আছে না, শামুকের যে ছোটটা একদম মানে ছোট যে শামুকটা থাকে, ওই শামুকের ভিতরে কাগজের টুকরায় আপনি একটা ছিল আপনার ঘরের ছবি আঁকা, এবং ঘরের ছবি আঁকার পরে আবার প্রথমে একটা ঘরের ছবি আঁকা, তারপরে 3-4টা পোর্শন আর কি, যেমন ঘরগুলো ভাঙার পরে যেভাবে হয় না ওরকম একটা পোর্শন। আর একটা তাবিজের ভিতরে ছিল যে একটা মানে পুরুষ মহিলা একটা বাচ্চা ছবি, এবং ওইটার ভিতরে ছিল একটা মানে তীর, একদম বুকের উপর থেকে তীর আঁকা, এবং তীরের মাথায় যে ফলাটা থাকে ওইখান থেকে যে রক্তের ফোঁটা ওইরকম একটা ছবি ছিল। তো হুজুর যেটা ব্যাখ্যা করলো যে এই যেটা ঘরের যে ছবিটা, এটা হয়েছে যে আপনাদের মানে ঘরটা যাতে মানে ভেঙে যায় আর কি, মানে পারিবারিক ভাবে যাতে আপনারা সব অসুখী হন বা কারো ভিতরে সম্পর্ক না থাকে, এটার জন্য এটা ঘরের ছবিটা। আর যে 3টা ছবি যেটা, ওইটা হয়েছে যে এই 3 জন যেটা ওরা বলছে, ইন্ডিকেট করছে যে 3 জন হয়েছে আমার ছোট ভাই, আর যে মহিলা হয়েছে মা, আর যে পুরুষ হয়েছে বাবা, যে বলছে যে 3 জনের আপনাদের যাতে অসুখ বিসুখ লেগেই থাকে এবং অসুখে যাতে আপনারা মানে একদম নিঃশেষ হয়ে যান, এর জন্য এটা করছে, এই ব্যবস্থা করছে। এবং উনি যেটা বললো যেটা আপনাদের নিজস্ব লোকজনই করছে, এবং উনি যেভাবে বর্ণনা দিল আমরা আসলে ফাইন্ড আউট করতে পারছি যে আসলে কি করেছে। আচ্ছা, তার মানে ছবি টবি আঁকা অনেক কিছুর প্রয়োজন পড়ে, এটার জন্য মানে আর্টিস্ট হতে হয় আর কি। আচ্ছা, সো আমরা একটা ছোট্ট ব্রেক নেই না, একটা ছোট্ট ব্রেক নিয়ে আমরা সিলেটে চলে যাব এবং তারপরে আপনাদেরকে আবারও সিলেটে ফিরে নিয়ে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল। চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমার সঙ্গে মাসুম রয়েছেন এবং আমরা এখন সরাসরি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সিলেটে। এবং সিলেটে আপনারা জানেন যে যারা আমাদের কাছে ঘটনা পাঠিয়েছেন এবং আমাদের এই শোতে পার্টিসিপেট করেছেন এর আগে, তাদের মধ্যে থেকে বিভিন্ন জনকে আমরা সিলেক্ট করেছি এবং তাদেরকে পাঠিয়েছি আজকে সিলেটের হন্টেড একটা টি গার্ডেনে। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তাদের একজন। হ্যালো। হ্যাঁ রাসেল ভাই, ফারনাম। হ্যাঁ, আচ্ছা, কি অবস্থা বলেন? মশা কেমন? মশা তো নাই ভাই, এখানে মানে প্রচন্ড শিয়ালের ভয় এবং প্রচন্ড ঠান্ডা লাগতেছে আমাদের। মানে যত রাত বাড়তেছে আমাদের ডিফিকাল্টিস গুলো ততই বাড়তেছে এবং আমরা খুবই ভয় পাচ্ছি। ভয় পাচ্ছে, কিন্তু ইজ্জত থাকলো শিয়ালের ভয়ে। না যাই হোক, সেটা মানে এখন মেইন যেটা ইনফরমেশন, মানে আমাদের জোর সম্পর্কে মোটামুটি কিছু একটা ইনফরমেশন, মানে আমাদের যে এখানে যে একটা ছোট কটেজ আছে, এখানে যে নাইট গার্ড, ওনার কাছ থেকে জোর সম্পর্কে মানে একটা ইনফরমেশন আমরা পাইছি। সেটা কি শেয়ার করা যাবে? হ্যাঁ, সেটা অবশ্যই শেয়ার করা যাবে। হ্যাঁ, তো উনি আমাদের যেটা বললেন যে মানে বেশ কিছু বছর আগে এখানে নাকি যারা এখানে টি স্টলে যারা কাজ করতো, মানে হয়তোবা ছোট ছোট বাচ্চা নিয়ে তারা কাজ করতো এবং তারা দেখা যেত যে বাচ্চাগুলো নিখোঁজ হয়ে যেত, যেটা আমি প্রথমেই বলেছিলাম আপনাদের। তো তারা দেখতো যে মাঝে মাঝে তারা বাচ্চা নিখোঁজ এবং কিছু কিছু লাশ পাওয়া যেত, সেগুলোর মানে মাথা থেকে দেহ বিচ্ছিন্ন ছিল, মানে দেহ শুধু পাওয়া যেত, মাথা পাওয়া যেত না। এরকম বেশ কিছু লাশ তারা পেত এবং এগুলোর কোনো কারণই তারা খুঁজে পেত না যে এই লাশগুলো কোত্থেকে আসছে এবং এটা কাদের লাশ ছিল। মানে ম্যাক্সিমাম বাচ্চা, ছোট ছোট বাচ্চার লাশগুলো পাওয়া যেত আর কি, মানে মস্তক বিচ্ছিন্ন এরকম কিছু লাশ। আচ্ছা, কিন্তু এটা মানে কি ছিল সেটাই দেখতো না, তারা কখনো ডেফিনিশন বলতে পারতো না যে কে করছে এবং কখন করছে এটা। কিন্তু তারা মানে কিছু কিছু যারা এখানে মানে টি স্টলে কাজ করতো, তখন তারা নাকি সন্ধ্যার দিকে মানে একটা অদ্ভুত ধরনের মানে একটা কি বলে জন্তু বলা যায় না, শিয়ালও বলা যায় না, একটা অদ্ভুত ধরনের কিছু জিনিস তারা এখানে দেখতো, যে এরকম লোমশো কিছু একটা মানে দৌড়ে চলে যাচ্ছে, এরকম কিছু তারা দেখতো। কিন্তু এক্স্যাক্টলি এটা কি ছিল সেটা কেউই জানে না। এটা হয়তো জোজো হইতে পারে, যেটা আমরা এর আগে মানে ভূতে প্রথম দিকেই শুনেছিলাম যেটা। আচ্ছা, সো আপনারা এই ঘটনাটা পেয়েছেন। এমনিতে এটা চারিদিকের পরিবেশ কিরকম দেখে কি মনে হয়? চারিদিকের পরিবেশ হচ্ছে একদম ঠান্ডার ভিতরে হঠাৎ করে আমাদের মানে একটা সময় মানে গুমোট একটা ভাব আমরা ফিল করি, যেটা মানে খুবই আমাদের অদ্ভুত লাগে। এবং সেটা আমরা যখন ইন্ডিভিজুয়ালি সবাই আলাদা ছিলাম, তখন সবারই মানে আমরা যখন একসাথে হই সবাই বলে যে না, আমরা আসলে একটা গুমোট ভাব লাগে, মানে ঠান্ডার ভিতরে একটা গরম গরম একটা গুমোট ভাব লাগে। মানে এটার কারণ আসলে আমরা খুঁজে পাইনি যে আসলে কি হয়েছে। এবং আশেপাশের পরিবেশ মানে অন্ধকার, কালো অন্ধকার, কিছুই দেখা যায় না। এবং এখানে যারা যারা আছেন সবাই আমাদের বলতেছে যে আপনারা প্লিজ সেভে থাকেন, কেননা এখানে মানে জায়গা খুবই খারাপ। এটা মানে যারা আছেন তারা বিশ্বাস করেন যে এখানে আসলে এরকম অঘটন ঘটে। আচ্ছা, এটা সিলেট থেকে কত দূরে? এটা সিলেট থেকে কত? হ্যালো, হ্যাঁ, আপনারা যেখানে আছেন এটা সিলেট থেকে কত দূরে? এটা হচ্ছে সিলেট সদর থেকে প্রায় যদি আমরা সিএনজিতে বা রিক্সাতে যাই আধা ঘন্টা লাগে। জায়গার নাম কি? জায়গার মানে চা বাগানের নামটা? হ্যাঁ, মানে জায়গাটার নাম কি আর কি, মানে কিভাবে কেউ যদি দেখতে যেতে চায় তাহলে কিভাবে যাবে? লাক্ষাতুরা চা বাগান। আচ্ছা, ওকে, ফাইন। সো আপনারা এখানে আছেন, আপনারা প্রচুর ছবি তোলেন এবং আজকে রাতের বেলা যদি আরো কিছু ঘটনা ঘটে সেগুলো আমাদেরকে ইমেল করে জানান, কারণ আমাদের শো তো আমরা শেষ করে ফেলছি। সো অবশ্যই ভাইয়া, আমরা এখানে মানে অনেক ছবি তুলছি এবং আমরা ভূত এফএম এর যে ফ্যান পেজ, তারপর ভূত এফএম এর যে গ্রুপ, এগুলোতে মানে ফেসবুকে আমরা সব ছবি আপলোড করে দিব। সো আপনারা হ্যাপি তো? সবাই হ্যাপি এখন? হ্যাঁ ভাই, হ্যাপি, কিন্তু খুবই মানে ভয় লাগতেছে এখন আসলে। ওকে, ফাইন, তো ভয় তো লাগবেই। প্রথমে খুব এনজয় করছিলাম, কিন্তু এখন খুবই ভয় লাগতেছে। আচ্ছা, এখন ধীরে ধীরে ভয়ের দিকে যাচ্ছে জিনিসটা। হ্যাঁ, ভয়ের দিকে, মানে এখন ব্যাপারটা মানে অন্যরকমই, আসলেই বেশি ভয়ানক লাগতেছে। আচ্ছা, এর মধ্যে মানে কোনো অস্বস্তি ফিল করা বা কোনো গন্ধ টন্ধ এরকম কোনো কিছু কেউ পান নাই? না, এরকম গন্ধ পাইনি। কিন্তু আমাদের মানে এখানে যেহেতু 15 থেকে 17 চলতেছে মানে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু হঠাৎ করে আমাদের অনেক গরম লাগা শুরু করে, মানে গুমোট একটা ভাব। মানে এটা আসলে কেন ঘুরছে এটা আমরা জানি না, কিন্তু এরকম একটা ফিল করি, যেটা আমরা সবাই ফিল করি। এবং আমাদের যে বরদ ভাই আছেন উনিও ফিল করছেন এই জিনিসটা, যেটা গুমোট ভাব ছিল। ওকে, সো আপনাদের অনেক 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 ধন্যবাদ। আপনারা প্রথমত আপনারা আমাদেরকে দারুণ সব ঘটনা জানিয়েছেন, সেই প্রেক্ষিতে আমরা আপনাদেরকে সিলেক্ট করেছি। এবং নাও আপনারা সিলেটে এবং এত রাত পর্যন্ত একটা চা বাগানে যেটা হন্টেড, সেখানে আপনারা অনেক রিস্ক নিয়ে গেছেন এবং মানুষজন, আশেপাশের মানুষজন যারা সবাই আপনাদেরকে সবসময় বলছে যে আপনারা এখান থেকে তাড়াতাড়ি চলে যান। হ্যাঁ, সতর্ক থাকতে বলছেন যে চলে যান এখান থেকে। তারপরে আপনারা আছেন, থ্যাংক ইউ। এবং আশা করছি যে আমরা ভবিষ্যতেও এরকম আপনাদের দ্বারা আরো অনেকে উৎসাহিত হবে, রাইট? অবশ্যই ভাই, অবশ্যই, কেননা এটা খুবই উৎসাহিত হওয়ার একটা বিষয় এবং ভয় লাগার একটা বিষয়।
সো আপনাদেরকে আজকে এখানে টাটা করতে হচ্ছে, এন্ড আপনারা অনেক ভালো থাকেন এবং সুস্থভাবে ঢাকায় ফিরে আসেন, এটাই চাইবো। এবং অবশ্যই ভাই, আমরা এখন আমাদের মানে সেটাই কামনা যে আমরা যদি সুস্থভাবে ঢাকায় ফিরে আসি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আর আপনি বিশেষ করে মানে ভূত এফএম এর সাথে আমাদের যারা ছিলেন ম্যানেজমেন্টের সাথে, তারপর যারা আমাদের এয়ারটেলের সাথে জড়িত ছিলেন, প্লাস আপনাকে মানে অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ আমাদেরকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য, অ্যাডভেঞ্চারাস একটা ইভেন্টে আমাদেরকে পাঠানোর জন্য অনেক থ্যাংক ইউ আসলে। আর লিসেনারদেরকে যেটা বলতে চাচ্ছি আমি যে আগাম হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবার পক্ষ থেকে, রাইট? অবশ্যই। হ্যাঁ ভাইয়া, ওকে, আপনাকেও অনেক হ্যাপি নিউ ইয়ার, অনেক ভালো থাকবেন ভাইয়া। আপনাদের নতুন বছরটা অনেক সুন্দরভাবে শুরু হোক, কালকে সবাই সুস্থভাবে ঢাকায় ফিরে আসেন এবং খুব ভালোভাবে এই নববর্ষটা পালন করেন, সেটাই আশা করব। টাটা। ওকে ভাই। আমরা আবারও ফিরে যাচ্ছি স্টুডিওতে এবং ফিরে আসলাম এই মুহূর্তে আমরা স্টুডিওতে। আমাদের হাতেও খুব সময় কম এবং আজকে ছিল বছরের শেষ ভূত এফএম 2011 সালের। সেই ভূত এফএমটা আমরা একটু অন্যভাবে করলাম এবং আজকে যারা গেস্ট ছিলেন আমাদের সাথে তারাও খুব দারুণ দারুণ এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন এবং এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, এই জন্য আপনাদের সবাইকে থ্যাঙ্কস। এয়ারটেল একটা দারুণ উদ্যোগ নিয়েছে যে আমাদের এই সমস্ত উইনারদেরকে নিয়ে এরকম একটা হন্টেড প্লেসে গিয়েছে এবং একটা হন্টেড টি গার্ডেন এমনিতে একটা ভয় ভয় ব্যাপার কেমন যেন কাজ করে, সেরকম একটা জায়গায় গিয়েছেন এবং আমাদের আরো একজন উইনার আমাদের সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন, তিনিও আজকে আমাদের সঙ্গে ছিলেন। আমি বলেছিলাম যে আপনি আমাদের সাথে স্টুডিও থাকেন, একজন স্টুডিওতে ধরে রেখে দিয়েছি। সো আমরা আবারও আগামী ফ্রাইডেতে ফিরে আসবো ভূত এফএম নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। তবে তার আগে বলি যে আমাদের যে অ্যাড্রেসটা, আচ্ছা আমি অনেকগুলো SMS পড়িনি, আবারও অনেক গালি শুনতে হবে, আমি তো SMS পড়ে ফেলি। আমাকে তাবিন লিখেছেন, আমি কোনোদিন আপনার ভূত এফএম বাদ দেইনি, অনেক SMS দিয়েছি কিন্তু পড়া হয় না। আমার ঘটনা পাঠিয়েছি বাট পড়া হয় না। আচ্ছা, ঘটনা যদি পাঠানোর পরেও পড়া না হয় তাহলে আপনাকে ঘটনা চেঞ্জ করে পাঠাতে হবে, অন্য কোনো ঘটনা পাঠাতে হবে। তার মানে ওই ঘটনাটা ঠিক অতটা মানে সিলেক্ট হবার মতো নয়। গ্লোরি সেগুন বাগিচা থেকে আমাদের লিখেছেন যে লাস্ট ইয়ারে তুমি আমার SMS পড়লা না, 7 মাস থেকে SMS করছি। আচ্ছা, 7 মাস থেকে SMS করছেন, আমি পাইনি, কিন্তু আজকে আপনার SMSটা আমি পড়ে ফেলেছি। হোপ এটা 7 নম্বরও SMS না। আচ্ছা, আমাদেরকে রাসেল ভাইয়া হ্যালো। আর কে, তিনি বলছেন তারা দুই ফ্রেন্ড মেজর অ্যান্ড মি, তারা দুজন একসঙ্গে শুনছেন ভূত এফএম। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। এছাড়াও আমাদেরকে SMS করেছেন সীমান্ত, আমাদেরকে সঞ্জীব SMS করেছেন, এছাড়াও মিল্টন SMS করেছেন তপন ফ্রম সিলেট, লিটন ফ্রম সিলেট, মোহাম্মদ সাইম, সাদ্দাম আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, রাসেল, ডার্ক প্রিন্স 47, লোপা, লোকনাথ, গোল, ইরিন চট্টগ্রাম থেকে, দীপা SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন মোহাম্মদ প্রতীক, SMS করেছেন পূরবী সিলেট থেকে, তিশা SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আবির সহ আরো অনেকে। সো আজকে আমরা ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল এখানে শেষ করছি এবং আপনারা যদি এয়ারটেলের এরকম উইনার হয়ে আগামী মাসে পরবর্তী যে আমরা যে ব্যবস্থাটা করব সেখানে যদি আপনারা যেতে চান সেই কোনো একটা হন্টেড প্লেসে, তাহলে অবশ্যই আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো লিখে পাঠান। এন্ড স্টে টিউনড রেডিও ফুর্তি ভূত এফএম শুনতে থাকেন। একদিন আপনাদেরকে নিয়েও আমরা চলে যাবো এরকম একটা হন্টেড প্লেসে। আবার আগামী শুক্রবার ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। অনেক সুন্দর একটা বছর আসুক আপনাদের সবার জন্য এবং ঠিক ওই মায়ানদের কথা অনুযায়ী 2012 সালে পৃথিবী ধ্বংস না হয়ে যাক, সেটাই আশা করবো, কারণ ভূত এফএম আরো অনেকদিন চালাতে হবে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি এন্ড টাটা আজকের মতো। This track was downloaded from FusionBD.com.